আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি যোদ্ধারা, আজকে তোমাদের চলতরিত অধ্যায়টা আমি এমন ভাবে শিখাবো তো তোমরা যারা গুচ্ছ, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দাও না কেন ভাইয়া, এই চলতরিত থেকে যতগুলো প্রশ্ন থাকবে তুমি সব কিছু পারবে। জাস্ট আমার এই ক্লাসটা করো। এক ক্লাসের চলতরিতের সব কিছু দেখাবো আজকে, ইনশাল্লাহ তুমি সব কিছু পারবে। তো প্রথমে আমরা দেখবো টপিক 1। এই টপিক 1-এ আছে রোধ সম্পর্কে আলোচনা। তো রোধ ব্যাপারটা আসলে কি, এইটা আসলে আমরা একটু জানি। মনে রাখবা, রোধ মানে হচ্ছে কোনো একটা পরিবাহীর বিদ্যুৎ প্রবাহকে বাধা দানকারী একটা ধর্ম। এইটা সাপোজ পরিবাহী তার আছে, পরিবাহী তার মানে কি, যে ওই তারটা দিয়ে বিদ্যুৎ প্রবাহ চলতে পারে। তাহলে এই পরিবাহী তারটা ওই বিদ্যুৎ প্রবাহটাকে যে বাধাটা প্রদান করবে ওইটাই হচ্ছে এই পরিবাহী রোধ। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তো রোধের একটা সূত্র আছে, আর ইকুয়াল টু রো এল ডিভাইডেড বাই এ। কি ভাইয়া? আর ইকুয়াল টু রো এল ডিভাইডেড বাই এ। আমি একে একে পরিচয় দিচ্ছি তোমাদের যে কে কোনটা। আর মানে হচ্ছে পরিবাহীর রোধ, রো মানে হচ্ছে ওই পরিবাহীটার আপেক্ষিক রোধ। এখন আপেক্ষিক রোধ ব্যাপারটা কি? আপেক্ষিক রোধ হচ্ছে যে একটা পরিবাহীর বা একটা পদার্থের বা একটা বস্তুর ভৌত একটা ধর্ম, যেই ধর্মটার কারণে ওই পরিবাহীটা ওই বিদ্যুৎ প্রবাহটাকে কি করে ভাইয়া? বাধা প্রদান করে। প্রত্যেকটা আলাদা আলাদা পদার্থের আলাদা আলাদা আপেক্ষিক রোধ থাকে, এটা হচ্ছে একটা ভৌত ধর্ম। তো আপেক্ষিক রোধ শুধুমাত্র ওই পরিবাহী বা ওই বস্তুটার উপাদানের উপর নির্ভর করে। আশা করি আপেক্ষিক রোধের ব্যাপারটা বুঝতে পারছো। এবং এই আপেক্ষিক রোধ থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে এমসিকিউটা তোমাদের ভর্তি পরীক্ষায় আসবে, এইটা হচ্ছে এর এককটা কি। এর একক মনে রাখবা ওহম মিটার। কি বলছি ভাইয়া? খুবই গুরুত্বপূর্ণ, একটু লক্ষ্য করো। আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার। পরীক্ষায় প্রতি বছরই আসে, তোমাদেরও আসবে ইনশাল্লাহ। তারপরে এই এল মানে হচ্ছে কি? দৈর্ঘ্য। দৈর্ঘ্য মানে এই তারটার লেন্থ কত বা এর দৈর্ঘ্যটা কত। ক্ষেত্রফল মানে হচ্ছে এ, অর্থাৎ ক্ষেত্রফল বলতে এই যে ক্ষেত্রফলটা দেখতেছো না, এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাকে এ দ্বারা প্রকাশ করা হয়, এই দৈর্ঘ্যটাকে এল দ্বারা প্রকাশ করা হয়। আর এই যে পরিবাহীটা আছে এর যে আপেক্ষিক রোধটা সেটাকে রো দ্বারা প্রকাশ করা হয়। রো এর একক হচ্ছে ওহম মিটার। আশা করি সূত্রটা সম্পর্কে তোমরা একটা ক্লিয়ার আইডিয়া পাইছো। তো এবারে আমি তোমাদের সাথে এইটা একটু আলোচনা করব যে কোনো একটা পরিবাহী রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, মানে কয়টা বিষয়ের উপরে একটা পরিবাহী রোধ নির্ভর করে। খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, এখান থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে। তো দেখো, এই সূত্রের মধ্যে যেই আসলে ডাটাগুলো আছে সবার উপরেই কিন্তু পরিবাহী রোধটা নির্ভর করে। যেমন 1 নম্বরে পরিবাহী রোধ প্রথমত নির্ভর করে কিসের উপরে? সাপোজ এই দৈর্ঘ্যের উপর। ঠিক আছে, দৈর্ঘ্য, কারণ এলটা আছে তাহলে দৈর্ঘ্যের উপরে পরিবাহী রোধ নির্ভর করে। কেন ভাইয়া পরিবাহী রোধটা দৈর্ঘ্যের উপর নির্ভর করে? মনে রাখবা, দৈর্ঘ্য যত বেশি হইবে বিদ্যুৎ প্রবাহটা তত বেশিক্ষণ কি হবে? বাধাগ্রস্ত হবে। এই কারণে দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে রোধের মান বাড়বে, দৈর্ঘ্য যদি কমে রোধের মানটা কেমন হবে ভাইয়া? কমবে। দ্বিতীয়ত নিচে আছে কি ভাইয়া? দেখো এ আছে, এ মানে কি? ক্ষেত্রফল। তাইলে পরিবাহীর রোধ ক্ষেত্রফলের উপরেও ডিপেন্ড করে। পরিবাহীর রোধ ক্ষেত্রফলের উপরেও ডিপেন্ড করে। কেন ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে? সাপোজ এটা হচ্ছে একটা পাইপ, এই পাইপ থেকে তুমি পানি দিচ্ছ আর এই পাশ থেকে পানি বেরোচ্ছে। তো পাইপটা যত বেশি মোটা হবে পানি তত বেশি কি হবে? প্রবাহিত হবে। পাইপ যত বেশি চিকন হবে তত কম প্রবাহিত হবে। সেক্ষেত্রে ক্ষেত্রফলের সাথে কিন্তু সম্পর্ক আছে রোধের। তো এই সম্পর্কটা কেমন? ব্যস্তানুপাতিক একটা সম্পর্ক। আর 3 নম্বর যে বিষয়টার উপর ডিপেন্ড করে এটা হচ্ছে কি? দেখো ভাইয়া, এখানে আছে কি? আপেক্ষিক রোধ। তো আমরা জানি আপেক্ষিক রোধ মানে হচ্ছে পরিবাহীর ওই উপাদান কর্তৃক যে একটা বাধা আছে বিদ্যুৎ প্রবাহের ক্ষেত্রে, তো সেইটা। তো সেক্ষেত্রে উপাদানের উপরেও কিন্তু ডিপেন্ড করে। তাইলে উপাদানের উপরেও নির্ভর করে এই রোধের মানটা। 4 নম্বর আর একটা জিনিস আছে, এটা হচ্ছে তাপমাত্রা। কি বলছি ভাইয়া? 4 নম্বর হচ্ছে তাপমাত্রা। কেন রোধের মানটা তাপমাত্রার উপর নির্ভর করে? তো মনে রাখবা, তাপমাত্রা যত বাড়বে এই পদার্থটার ভিতরের অণু পরমাণু সমূহের মধ্যে কম্পন বা গতিশক্তি বা সংঘর্ষ তত বেশি বাড়বে। তো যত বেশি এর ভিতরে সংঘর্ষ হবে বা ছোটাছুটি যত বেশি করবে তত কিন্তু বিদ্যুৎ প্রবাহটারে ওরা কি করবে? বাধাগ্রস্ত করবে। তো তাপমাত্রা যদি বাড়াও পরিবাহীর রোধের মান কি হবে? বৃদ্ধি পাবে। তাপমাত্রা যদি কমাও অণু পরমাণুর কম্পন বা সংঘর্ষ তত কমবে এবং রোধের মানটাও কিন্তু কমবে। কারণ কি? বিদ্যুৎ প্রবাহটা ডিরেক্ট চলে যেতে পারবে, বাধাগ্রস্ত হবে না। তো এবারে এই কনসেপ্টের উপরে টপিক 1-এর উপরে কিছু আমরা ইউনিভার্সিটি কোশ্চেন সলভ করব, যেগুলো আসলে প্রিভিয়াস ইয়ারে ইউনিভার্সিটিগুলোতে আসছে। তো তোমাদের যদি আমি এইটা দেখাই তোমরা একটা ক্লিয়ার আইডিয়া পাবা যে এই টপিকের উপরে কি কি কোশ্চেন হয়ে থাকে। তো
তো এবারে আমরা টপিক 1-এর উপরে আসা বিগত বছরের কিছু ভার্সিটি প্রশ্ন সলভ করব। তো দেখো, প্রথম যে কোশ্চেনটা আছে, 9 ওহম রোধের একটা তামার তারকে আয়তন অপরিবর্তিত রেখে 3 গুণ লম্বা করা হলো, তারটির বর্তমান রোধ কত? ভাইয়া এই যে কোশ্চেনটা আছে না, এইটা অ্যান্সার করার জন্য তোমার এই সুপার শর্টকাটটা শিখতে হবে। দেখো শর্টকাটটা কি আছে, যে আর রোধের একটা তারকে টেনে এন গুণ যদি লম্বা করা হয়, অর্থাৎ এই হচ্ছে আর রোধের একটা তার, এটার টেনে যদি এন গুণ লম্বা করা হয়, মানে দ্বিগুণ বা 3 গুণ বা 4 গুণ যদি লম্বা করা হয়, তাহলে ওই নতুন যে তারটা হবে না ভাইয়া, ওইটার রোধ হবে এন স্কোয়ার ইন্টু আর, মানে যত গুণ লম্বা করা হয়েছে তার উপরে স্কোয়ার, তার সাথে আগের রোধটা গুণ দিয়ে দিবা, তাইলেই তোমার খেল খতম। দেখো এই জায়গায় কি বলছে, 3 গুণ লম্বা করা হয়েছে। ভাই এই ওয়ার্ডটা একটু লক্ষ্য করো, 3 গুণ লম্বা করা হয়েছে, আর ওর পূর্বের রোধ ছিল কত ভাইয়া? 9 ওহম। তাহলে দেখো এন এর মান তাইলে 3, আর এর মান হচ্ছে 9, তাইলে আমরা জানি সূত্র হইতেছে নতুন রোধ আর ইকুয়াল টু নতুন রোধের মান আর প্রাইম ইকুয়াল টু এন স্কোয়ার ইন্টু আর সমান এন এর ভ্যালু কত ভাইয়া? এন এর ভ্যালু হচ্ছে 3 গুণ মানে 3, তাহলে 3 স্কোয়ার ইন্টু আর এর ভ্যালু কত ভাইয়া বলো? আর এর ভ্যালু হচ্ছে 9, তাহলে 3 স্কোয়ার মানে কত? 9, আর এইখানে আছে আর এর মান 9, 9 নং কত ভাইয়া? 81, তাহলে এটার অ্যান্সার কত ভাইয়া? এটার অ্যান্সার হচ্ছে 81। আশা করি তুমি এই কোশ্চেনটার অ্যান্সার বুঝতে পারছো, কিভাবে তোমাকে অ্যান্সার করতে হবে এই সুপার শর্টকাটটা ফলো করে। তো এখনই নোট করে ফেলো। তো এবার আমরা দ্বিতীয় আর একটা কোশ্চেন সলভ করব। দ্বিতীয় কোশ্চেনে কি চাইছে দেখো, 2 ওহম রোধ বিশিষ্ট একটি তারের দৈর্ঘ্য ও ব্যাস দ্বিগুণ করলে তারটির রোধ কত হবে? 2 ওহমের একটা তার আছে, ওই তারটার দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে, তারপরে ব্যাসটাও কি করা হয়েছে ভাই? দ্বিগুণ করা হয়েছে। তাহলে বলছে তারটির রোধ কত? তো এইটা সলভ করার জন্য আমি যে প্রথমে তোমাদের সূত্রটা শিখেছিলাম না ভাইয়া, ওইটা লাগবে। কি ছিল সূত্রটা? আর ইকুয়াল টু রো এল ডিভাইডেড বাই এ। এই সূত্রটা কিন্তু আমি তোমাদের শুরুতে শিখেছিলাম। তো এবার দেখো এখানে কিসের কিসের মধ্যে সম্পর্ক আছে ভাই? দেখো দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক আছে আর ব্যাসের মধ্যে একটা সম্পর্ক এখানে নিয়ে আসতে বলছে। তাইলে এই সূত্র থেকে আমরা দৈর্ঘ্য আর ব্যাসে যাইতে পারি কিনা, এই দিক থেকে আমরা খেয়াল করে দেখি। যে দেখো দৈর্ঘ্য দেওয়াই আছে এই সূত্রের মধ্যে, তাহলে দৈর্ঘ্য নিয়ে আমার কোনো ঝামেলা নাই, কিন্তু এখানে তো কোথাও ব্যাস নাই বা ব্যাসার্ধও নাই। তাহলে আমরা এই যে এ এখানে পেয়ে গেছি, এ মানে কি? ক্ষেত্রফল। তো তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে কিন্তু ব্যাসার্ধ আছে, ওই ব্যাসার্ধ ডাবল করলে কিন্তু আমরা ব্যাস পেয়ে যাই। তো সেক্ষেত্রে সূত্রটা একটু আমাকে ভাঙতে হবে। কিভাবে ভাঙবো একটু দেখো ভাইয়া। আমরা লিখতে পারি না আর ইকুয়াল টু রো এল ডিভাইড বাই, এর পরিবর্তে কি লেখা যায়? পাই আর স্কোয়ার। এটা তো তোমরা সবাই জানো, পাই আর স্কোয়ার। আর মানে কি? ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ ডাবল মানে কি? ব্যাস। তাহলে আমি যদি এই জায়গায় বলি পাই, তারপরে ব্যাসার্ধ না লিখে আমি যদি লিখি ব্যাস ডি, তার নিচে যদি 2 দিই, তাহলেই তো আমার ব্যাসার্ধর মতো হয়ে যায়। ব্যাসের অর্ধেক করলেই তো ব্যাসার্ধ হয়ে যায়। তাহলে আমি পাই আর স্কোয়ার পরিবর্তে, ক্ষেত্রফলের পরিবর্তে লিখতে পারি কি? পাই ডি বাই 2 স্কোয়ার। কারণ কি? ডি মানে হচ্ছে ব্যাস, ব্যাসের অর্ধেক মানে ব্যাসার্ধ, তার উপর হলো স্কোয়ার। কেন ডি বাই 2 লিখলাম? কারণ এই সূত্র অনুযায়ী আমার ব্যাস নিয়ে আসতে হবে, ব্যাস লাগবে আমার এইখান থেকে। তো এই জন্য আর না রেখে আমরা ওইটার ভাঙিয়ে কি লিখলাম ভাইয়া? ডি বাই 2 হোল স্কোয়ার। তো এবার একটু লক্ষ্য করো এইভাবে লেখা যায় কিনা। রো এল ডিভাইডেড বাই পাই, তারপর উপরে আছে কি? ডি স্কোয়ার ডিভাইডেড বাই, নিচে আছে কি ভাই? 2 দুগুণে কত হবে? 4। এবার এই সূত্র অনুযায়ী তোমার লাগবে কি একটু দেখো। তাহলে তুমি এইটা সমান সমান আর লিখতে পারো। তাহলে এই এল লাগবে, ডি লাগবে, আর আর লাগবে। তাহলে এখানে আমরা কি পাই? আর ইকুয়াল টু রো এল ডিভাইডেড বাই পাই ডি স্কোয়ার ডিভাইডেড বাই 4। দেখো এই অঙ্ক বা এই কোশ্চেন অনুসারে আমার লাগবে তারের দৈর্ঘ্য ব্যাস দ্বিগুণ করতে হবে। তার মানে দৈর্ঘ্য আর এই ব্যাসের মধ্যে একটা সম্পর্ক নিয়ে আসতে হবে আর এর সাথে। আর এর সাথে দৈর্ঘ্য আর ব্যাসের একটা সম্পর্ক নিয়ে আসতে হবে। তো এইখান থেকে আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা যদি আরো একটু তোমাদের ক্লিয়ার করে দেখাতে চাই, এই হচ্ছে আর এর সাথে এখন সম্পর্কটা কেমন আছে? উপরে আছে এল আর নিচে আছে কি ভাইয়া? ডি স্কোয়ার। তো তোমরা এবার নিশ্চয়ই ধরতে পারছো, যেহেতু বেশ কয়েক বছর লেখাপড়া করছো তোমরা এই টপিকের উপরে। দেখো আর আছে, এল আছে, ডি আছে। তো আর এর সাথে এল এর সম্পর্ক কেমন ভাই? সমানুপাতিক। আর এর সাথে ডি এর সম্পর্ক কেমন? বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এই দুইটারে আমাদের একই সূত্রের মধ্যে নিয়ে আসতে হবে।
একই সূত্রের মধ্যে নিয়ে আসতে হবে। তো সূত্রটা কেমন হবে ভাই দেখো, তাহলে আমি এইখান থেকে লিখতে পারবো যে আর এর সাথে যেহেতু এল কেমন সমানুপাতিক সম্পর্ক, তাহলে এইখান থেকে আমি লিখতে পারবো আর ওয়ান ডিভাইডেড বাই আর টু ইকুয়াল টু এল ওয়ান বাই এল টু। এটি লিখতে পারবো কারণ কি আর এর সাথে এল এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। সমানুপাতিক যদি হয় তাহলে উপরে ওয়ান নিচে ওয়ান, উপরে ওয়ান নিচে ওয়ান, এইভাবে লেখা যায়। আবার দেখো ডি এর সাথে আর এর সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক। কেমন? বর্গের ব্যস্তানুপাতিক। এটাকে মানে ব্যস্তানুপাতিকের কনসেপ্ট একটু ভাঙাই। ব্যস্তানুপাতিক থাকলে এইভাবে লেখা যায় যে ডি টু বাই ডি ওয়ান। কেন? কারণ এখানে যেহেতু আমি আর আর এল ওয়ান বাই টু আকারে রাখছি, তাইলে ব্যস্তানুপাতিক যেটা ওটা রাখতে হবে আমার টু বাই ওয়ান, মানে ডি টু বাই ডি ওয়ান। তার উপরে কি আছে? স্কোয়ার আছে। তাহলে এটার উপরে আমি কি দিয়ে দিতে পারি ভাইয়া? হোল স্কোয়ার দিয়ে দিতে পারি। তো এই অঙ্কটা সলভ করার জন্য এই যে সূত্রটা আমি নিয়ে আসলাম না ভাইয়া, এই যেটা সম্পর্ক নিয়ে আসলাম, এই সম্পর্কটা লাগবে, তাহলে তুমি খুব ইজিলি সলভ করতে পারবা। তো দেখো আমি সলভ করতেছি এই সূত্রটা বসাইয়া। তো সূত্রটা কি পেলাম ভাইয়া? আমি একটু সূত্রটা লিখি যে আর ওয়ান ডিভাইডেড বাই আর টু ইকুয়াল টু এল ওয়ান ডিভাইড বাই এল টু ইন্টু ডি টু ডিভাইড বাই ডি ওয়ান, তার উপরে কি ভাইয়া? হোল স্কোয়ার। এইটা কিন্তু আমি পেয়ে যাই এইখান থেকে। তারপরে দেখো ভাইয়া এই যে এল ওয়ান আর এল টু, আর ওয়ান আর টু, তারপর ডি টু ডি ওয়ান, এগুলোর মধ্যে সম্পর্ক কেমন পরিবর্তিত হয়েছে একটু দেখো। 2 ওহম রোধ বিশিষ্ট একটি তারের মানে আদি রোধ তাইলে কত ভাইয়া? এটা হচ্ছে আর ওয়ান এর ভ্যালু। আর ওয়ান এর ভ্যালু ভাইয়া দেওয়া আছে। আর ওয়ান এর ভ্যালু কত? এই যে দেখো 2 ওহম। কত ওহম ভাইয়া? 2 ওহম আর ওয়ান এর ভ্যালু। তাহলে আর ওয়ান এর পরিবর্তে আমি বসাইলাম 2। আর টু এর ভ্যালুটা আমার বের করতে হবে। তো আর টুর জায়গায় আমি আর টুই রাখলাম, সমান সমান দিলাম। তারপরে এল ওয়ান বাই এল টু আছে। তো এল ওয়ান মানে এল ওয়ান, আর এল টু মানে কি? শেষ দৈর্ঘ্য। ওইটার পরিবর্তন করা হয়েছে এমন ভাবে যে আদি দৈর্ঘ্য যাতে দ্বিগুণ হয়। এই যে বলছে দৈর্ঘ্য ব্যাস দ্বিগুণ করা হইলে, তাহলে এল টুর ভ্যালু হইতেছে ভাইয়া 2L1 আর আদি দৈর্ঘ্য কত? L1 গুণ দেখো শেষ যে ব্যাসটা আছে ওই ব্যাসটা কত? আগেরটার দ্বিগুণ, তার মানে ব্যাস দ্বিগুণ করা হয়েছে। তাহলে 2D1, D2 পরিবর্তে কি বলতে পারি ভাইয়া? 2D1, কারণ কি দ্বিগুণ করা হয়েছে ব্যাস। তাহলে আগেরটা আছে কত? D1, D1ই থাকবে, তার উপরে আছে হোল স্কয়ার। তারপরে এখান থেকে কি লেখা যায় দেখো ভাইয়া? 2/R2 ইকুয়াল টু এই L1 L1 কাটাকাটি, D1 D1 কাটাকাটি, তাহলে এইখানে থাকে কি 1/2 গুণ এখানে থাকে কি 4/1। তাহলে এইখান থেকে এইখানে যদি কাটাকাটি যায় উপরে থাকে একটা 2, অর্থাৎ 2/R2 ইকুয়াল টু 2 থাকে। 2/R2 ইকুয়াল টু থাকে কি ভাইয়া? 2 থাকে। তারপরে তুমি গুণ দাও, আর আর এই গুণ দাও, এটার নিচে একটা 1 আছে, তো 2 অক্ষে 2 আর 2R2, 2R2 ইকুয়াল টু 2 অক্ষে কত? 2, তাইলে R2 ইকুয়াল টু কত? 2/2 গুণ আছে ভাগাকার হয়ে গেছে, সুতরাং R2 ইকুয়াল টু কত আছে? 2/2 মানে কত? 1, তাহলে 1 ওহম। এটার অ্যান্সার কত ভাইয়া? 1 ওহম। আশা করি এই কোশ্চেনের সলভটা তোমরা বুঝতে পারছো। বেশ কঠিন একটা প্রশ্ন কিন্তু ভাইয়া, কিন্তু আমি তোমাদের যথেষ্ট সহজভাবে বুঝিয়ে দিয়েছি। যদি কোথাও বুঝতে সমস্যা হয় ভিডিওটা জাস্ট আর একবার দেখো, তুমি একদম খুব সহজে বুঝে যাবে ইনশাল্লাহ। এবারে 3 নম্বর একটা কোশ্চেন আছে, দেখো ভাইয়া কি বলছে? আপেক্ষিক রোধ কোন বিষয়ের উপরে নির্ভর করে? মনে রাখবা, আপেক্ষিক রোধ পরিবাহীর উপাদানের উপর নির্ভর করে আর তাপমাত্রার উপর নির্ভর করে। কি কি ভাইয়া? এটা কিন্তু গুচ্ছে আসছিল, ঠিক আছে, 23-24 সেশনে। তো আপেক্ষিক রোধ দুইটা বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে তাপমাত্রা, আর একটা কি ভাইয়া? আর একটা হচ্ছে উপাদান। তো এই আপেক্ষিক রোধটা এই দুইটা বিষয়ের উপর নির্ভর করে। তো এইভাবে কিন্তু আমরা টাইপ ধরে ধরে, টপিক ধরে ধরে কিন্তু তার আন্ডারের কোশ্চেনগুলো এভাবে সলভ করব, প্লাস বেসিক দিয়ে তোমাদের এইভাবে শিখিয়ে দেবে ইনশাল্লাহ, তোমার কোনো প্রবলেম আর থাকবে না। তো এবারে আমরা এই দুইটা কোশ্চেন একটু লক্ষ্য করি। তো দেখো প্রথমটা কি বলছে? একই উপাদানের দুইটি রোধকের রোধ সমান। একই উপাদানের দুইটি রোধকের রোধ সমান, রোধ দুটির দৈর্ঘ্যের অনুপাত, অর্থাৎ দৈর্ঘ্যের অনুপাত L1/L2 মান দেওয়া আছে 1:4। রোধ দুটির ব্যাসের অনুপাত কত হবে? অর্থাৎ D2/D1 বা D1/D2 এর মান কত, এটা বের করতে বলছে। তো দেখো ভাইয়া এই রোধের সাথে দৈর্ঘ্য ব্যাসের সম্পর্ক কিন্তু আমরা এই সূত্র থেকে বের করে নিয়ে এসেছিলাম। এই যে সূত্রটা ভাই দেখো না, মেইন সূত্র, এই মেইন সূত্র থেকে কিন্তু আমরা আরেকটা সূত্র বানাইছিলাম, এটা হচ্ছে এই সূত্র। এই সূত্রটা একদম মুখস্থ করে ফেলতে পারো, তাহলে তোমার জন্য করাটা খুব বেশি ইজি হবে। তো এই সূত্রটা আমি এখানে একটু লিখি। কি ছিল ভাইয়া?
R1 divided by R2 equal to L1 divided by L2 into D2 by D1 এর হোল স্কয়ার, D2 by D1 তার উপর কি ভাইয়া হোল স্কয়ার, এই সূত্রটা ছিল। এবার একটু লক্ষ্য করো, বলছে একই উপাদানের দুটি রোধকের রোধ সমান, রোধ দুইটা কেমন ভাই সমান, অর্থাৎ R1 এরও যে ভ্যালু R2 এরও ওই একই ভ্যালু, তাইলে R1 বাই R2 এর পরিবর্তে আমরা লিখতে পারি না 1, কারণ যেহেতু একই ভ্যালু সমান সমান দিতে পারি। দেওয়ার পর দেখো দৈর্ঘ্যের অনুপাত দিতেছে কত 1:4, তাহলে দৈর্ঘ্যের অনুপাত যদি 1:4 হয় তাহলে L1 বাই L2 এর মান কত ভাইয়া 1/4, ঠিক কিনা 1/4। আমাদের বলছে ব্যাসের অনুপাত কত, তো দেখো এখানে কিন্তু ব্যাসের একটা রিলেশন আছে যে D2 ডিভাইডেড বাই D1 এটার হোল স্কয়ার। তো আমরা কি করব, যে সাথে এক্সট্রা যা আছে ওইটার ওই পাশে পাঠাই দেব। তো D2 বাই D1 হোল স্কয়ার রাখলাম, D2 বাই D1 হোল স্কয়ার সমান সমান কি লেখা যায় ভাই বলো, এই 1/4 ওই পাশে গেলে কি হবে, ভাগাকারে আছে গুণ আকারে হবে, তো হয়ে যাবে 4, আর ওই জায়গায় ছিল গুণ আকারে 1, অর্থাৎ 4ই থাকে, 4 এর সাথে 1 গুণ করলে। তাহলে D2 বাই D1 হোল স্কয়ার ইকুয়াল টু কত পাওয়া যায়, 4 পাওয়া যায়। তাহলে আমার বলো ভাইয়া যে D2 বাই D1 এর মান কত, স্কয়ার উপরে যে রুট হয়ে যাবে, 4 এর উপর রুট দিলে হয় কত 2, তাহলে D2 is to D1 ইকুয়াল টু কত 2:, এই 2 এর নিচে মনে মনে একটা কত আছে 1 আছে, তাহলে 2:1। তাহলে এইটা যদি অপশনে পাও তো এইটাই आंसर। আবার অপশনে যদি দেওয়া থাকে D1 is to D2 কত, তাহলে তোমার आंसर কত হবে D1 is to D2, জাস্ট এইটার উল্টোটা, অর্থাৎ 1:2। আশা করি এই ম্যাথটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। এই সূত্রটা একটু মাথায় রেখো, এই রিলেটেড যত ম্যাথ আছে তোমার তুমি সব পারবে ভাইয়া। এবার দ্বিতীয় ম্যাথটা একটু খেয়াল করো ভাইয়া। দ্বিতীয় ম্যাথে আছে একটা তামার তারের রোধ 10 গুণ বাড়াতে হলে তাকে টেনে কত গুণ লম্বা করতে হবে। ভাইয়া এই অঙ্কটা বিভিন্ন ভাবে করা যায়, কিন্তু সবচেয়ে সহজ নিয়মে আমি তোমাদের করাবো। দেখো এই একটা শর্টকাট আমি তোমাদের লিখে দিছিলাম যে আর রোধের একটি তারকে টেনে n গুণ লম্বা করা হলে তারটির বর্তমান রোধ হবে n² ইনটু r। তাইলে আমরা লিখতে পারি কি, নতুন r মানে r প্রাইম ইকুয়াল টু কত n² ইনটু r। এবার দেখো এই r প্রাইমের ভ্যালু কত হবে ভাইয়া 10r, কারণ কি 10 গুণ বাড়াইতে হবে, কত 10r ইকুয়াল টু কত হবে ভাইয়া n² ইনটু r। এই আর কাটাকাটি, তাইলে n² ইকুয়াল টু থাকে কত ভাইয়া 10, তারপরে n ইকুয়াল টু কত থাকে ভাইয়া বলো √10। তাইলে n ইকুয়াল টু কত ভাইয়া √10 মানে কত। আমি বলতে পারো ভাই ক্যালকুলেটর তো নাই, আমি ভার্সিটিতে ক্যালকুলেটর অ্যালাউড না, আমি ব্যবহার করতে পারবো না, তার মানে এই অঙ্ক মনে হয় আমি করতে পারবো না। ভাই তুমি পারবা, কেমনে পারবা দেখো, তুমি জানো যে 9 এর উপরে রুট দিলে রেজাল্ট আসে কত 3, তো 10 কি 9 এর থেকে একটু বেশি না, তাহলে 3 এর থেকে রেজাল্টটা একটু বেশি আসবে। তো এইটার উপর রুট যদি দাও তাহলে 3 আগে লিখবা, পয়েন্ট দেবা 1 6, এইটা আসে। তুমি এই টাইপের অ্যানসার একটাই দেখতে পারবে। আর একটা অপশনে সাপোজ আছে 4 পয়েন্ট কিছু একটা, 5 পয়েন্ট কিছু একটা, 2 পয়েন্ট কিছু একটা। তো 10 এর উপর রুট দিলে 9 এর উপরে রুট দিলে যেহেতু 3 আসে, তাহলে 10 এর উপর রুট দিলে 3 এর থেকে একটু বেশি আসবে। তো ওইটা অ্যাজাম্পশন করে তুমি অ্যানসারটা দাগাই দেবা, এটি তোমার কারেক্ট। তো এই টপিক 1 আমরা শেষ করলাম। তুমি নিজে প্র্যাকটিস করো ভাইয়া, কোশ্চেন ব্যাংক থেকে তুমি সব পারবে ইনশাআল্লাহ। তো তারপরে আমরা দেখবো টপিক 2, টপিক 3, এভাবে করতে করতে টপিক অনুসারে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব। প্রথমে টপিক দেখবো, টপিকের বেসিক দেখবো, তারপরে গিয়ে আমরা কোশ্চেন সলভ করব। এভাবে প্রত্যেকটা টপিকের মাধ্যমে এই চ্যাপ্টারটা আমি শেষ করে দেবো এই একটা ক্লাসের মাধ্যমে। তো এবারে আমরা দেখবো টপিক 2। টপিক 2 আছে রোধের শ্রেণী ও সমান্তরাল সমবায়। তো তোমরা জানো রোধ হচ্ছে বিদ্যুৎ প্রবাহকে বাধা দেয়, ওই রোধের বিভিন্নভাবে সাজানো যায় রোধটাকে। তো সেই সাজানো অনুসারে রোধ প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে শ্রেণী সমবায় বা শ্রেণী সংযোগ, আর একটা হচ্ছে সমান্তরাল সমবায় বা সমান্তরাল সংযোগ। আরো একটা আছে ভাইয়া, এইটা হচ্ছে তোমার শ্রেণী আর সমবায় মিক্স, শ্রেণী আর সমান্তরাল সমবায় মিক্স। আর একটা বর্তনী আছে, সেটাকে বলা হয় মিক্স বর্তনী। ঠিক আছে, তো শুরুতে আমরা এই বেসিকটা শিখব, তারপরে আমরা এই ইউনিভার্সিটিতে আসা এই কোশ্চেন সহ আরো কিছু কোশ্চেন প্র্যাকটিস করব, ইনশাল্লাহ তোমার কোনো সমস্যা থাকবে না। তো প্রথমে দেখো শ্রেণী সমবায়। তো শ্রেণী সমবায় হচ্ছে রোধগুলো কেমন থাকবে ভাইয়া, একটার হাতের সাথে আর একটার হাত কানেক্টেড থাকবে, অর্থাৎ এক প্রান্ত কানেক্টেড থাকবে। দেখো ভাইয়া এইটা রোধ হচ্ছে R1, এই R1 এর সাথে R2 এক হাত কিন্তু ভাইয়া এই জায়গায় কানেক্টেড, এই R2 এর সাথে R3 এই এক হাত কিন্তু এই জায়গায় কানেক্টেড। অর্থাৎ যে সংযোগে রোধগুলোর এক হাত কানেক্টেড থাকে, মানে আমার হাতের সাথে তোমার হাত, তোমার হাতের সাথে তোমার ভাইয়ের হাত, তোমার ভাইয়ের হাতের সাথে আরেকজনের হাত, এইভাবে যদি কানেক্টেড থাকে এটাকে বলা হয় শ্রেণী সংযোগ।
আরেকটা সংযোগ হচ্ছে সমান্তরাল সংযোগ। তো ওইটা আমি পরে আসতেছি, আগে শ্রেণী সংযোগের তুল্য রোধের কনসেপ্টটা তোমাকে বুঝিয়ে দিই। তো এই শ্রেণী সংযোগের তুল্য রোধ হবে রোধগুলোর যোগফল। ঠিক আছে ভাইয়া, তুল্য রোধ কি হবে ভাইয়া বলো? তুল্য রোধ হবে রোধগুলোর যোগফল, আর এই তুল্য রোধকে আর এস দ্বারা প্রকাশ করা হয়, এস মানে সিরিয়াল। তো তুল্য রোধ আর এস ইকুয়াল টু হবে সবগুলো রোধের যোগফল, R1 প্লাস R2 প্লাস R3। এই হচ্ছে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ। তোমাকে যদি শ্রেণী সংযোগে দিয়ে তারপরে তুল্য রোধ বের করে, তুমি জাস্ট এই সূত্রটার ভিতরে বসাই দেওয়া, তাহলেই হবে। তারপরে আমরা দেখব সমান্তরাল সমবায় বা সমান্তরাল সংযোগ রোধের। তো মনে রাখবা, রোধের সমান্তরাল সংযোগের ক্ষেত্রে রোধগুলোর এক হাত এক বিন্দুতে আর এক হাত আর এক বিন্দুতে থাকবে। কি বলছি ভাইয়া? রোধগুলোর যতগুলো রোধ থাকবে ততগুলো রোধের একটা হাত থাকবে একটা নির্দিষ্ট বিন্দুতে বা একটা ব্যাটারির এক প্রান্তে, আর অন্য হাত থাকবে ব্যাটারির অন্য প্রান্তের সাথে। অর্থাৎ এইখানে লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে। দেখো, R1 R2 আর R3 মানে তিনটা রোধ আছে। এই রোধের এই প্রান্তগুলো দেখো ভাইয়া এক সাইডে আছে কিনা, পরস্পর কানেক্টেড, আর ওই প্রান্তগুলো বিপরীত সাইডে কানেক্টেড আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের সমান্তরাল সংযোগ। এই ক্ষেত্রে তুল্য রোধ হবে ভাইয়া আরপি। তো এই আরপি ডাইরেক্ট নির্ণয় করা যায় না, 1/rp আকারে লেখা লাগে। তো 1/rp ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। তারপরে তোমরা কি করবা? জাস্ট এটা লসাগু করবা। লসাগু করার পরে এই 1/rp রে উল্টোই দিবা, তাহলে আরপি উপরে যাবে আর এই সাইডটা উল্টে যাবে, তাহলেই তোমার আরপির ভ্যালুটা তুমি পেয়ে যাবা। তো ম্যাথমেটিক্যাল কোশ্চেনগুলোতে আমরা এগুলো দেখতে পারবো কোশ্চেন সলভিং এর মাধ্যমে। তো প্রথমে আমরা একটা কোশ্চেন দেখব। তো দেখো, এই একটা বর্তনী আছে, বলছে বর্তনীর তুল্য রোধ কত। ভাইয়া তোমাদের মধ্যে অনেকের এখন এইটা মনে হচ্ছে যে এটা হচ্ছে একটা শ্রেণী সংযোগ, এই কারণ কি এক হাত কানেক্টেড আছে। আবার অনেকে মনে করতেছে এখানে মনে হয় শ্রেণী আর সমান্তরাল মনে হয় একসাথে আছে, কিন্তু না ভাইয়া, এটা আসলে কি দেখো আমি ব্যাখ্যা করি। মনে করো এটা হচ্ছে এ কারেন্ট, এটা হচ্ছে বি কারেন্ট। তো এ কারেন্ট যদি এই দিক থেকে পাস হয়, তাহলে এই যে রোধটা আছে 2 ওহমের, এর আগে এটা কি থাকবে? এটা এ প্রান্ত। আবার এই এ কারেন্টটা এই যে তার বেয়ে এইখানে চলে আসবে, তাহলে এটাও কি প্রান্ত? এ রোধটা ওখানে পেয়ে যায়, তার মানে ওখানেও এ পৌঁছায়। তারপরে এই যে বি যে কারেন্টটা আছে বা বি প্রান্তটা আছে, বি প্রান্তটা তো এদিকে যাবে, তো এদিকে এইটা হচ্ছে এ প্রান্ত, আর সরি বি প্রান্ত, যেহেতু বি কারেন্টটা যাবে, আর এটাও কি বি প্রান্ত। তো দেখো, এক প্রান্ত এ এক প্রান্ত বি, এটারও এক প্রান্ত এ এক প্রান্ত বি, এটারও এক প্রান্তটা হচ্ছে এ আর এক প্রান্তটা হচ্ছে কি ভাইয়া? বি। তো এক প্রান্ত এ এক প্রান্ত বি, এভাবে তিনটে রোধেরই এক প্রান্ত এ এক প্রান্ত বি, তার মানে কি দুই প্রান্তের সাথে কানেক্টেড আছে, তার মানে এটা কি সমান্তরাল সংযোগ। কি ভাই? এটা সমান্তরাল সংযোগ। তাইলে এই বর্তনীর তুল্য রোধ কত হবে বলো? যেহেতু সমান্তরাল সংযোগ, তাহলে 1/rp ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। তো এবার তোমরা লসাগু করবে, এটা সিম্পলি ক্যালকুলেশন করবা যে 1/rp ইকুয়াল টু, এটা লসাগু কোথায় বলো? 2 4 6। 2 যদি আমি কমন নেই, তাহলে 1 2 3, 3 দুগুণে 6, 6 দুগুণে কত? 12। তাহলে লসাগু হচ্ছে 12। 2 12-র ভিতরে কতবার যায় ভাইয়া? 6 বার। তাহলে 6 অক্ষে 6 প্লাস 4 12-র ভিতরে যায় 3 বার, 3 অক্ষে 3, 6 12-র ভিতরে যায় কয়বার ভাইয়া? 2 বার, 2 অক্ষে 2, 6 আর 3 9 আর 2 কত? 11। তাহলে 1/rp ইকুয়াল টু আসে 11/12। তাহলে বলো ভাইয়া আমার আরপির ভ্যালু কত হবে? আমি উল্টোই দেবো না, এটা উল্টোই দিলে 12 উপরে যাবে, 11 নিচে আসবে। আরপি ইকুয়াল টু থাকে 12/11, অর্থাৎ অনের থেকে কিছুটা বেশি। তো এইটা হচ্ছে এই 1 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, এটা রাজশাহী ইউনিভার্সিটিতে 23-24 সেশনে আসছিল। এবারে আমরা আরো একটা চমৎকার কোয়েশ্চেন দেখবো, প্রায় আসে ভর্তি পরীক্ষায় ভাইয়া, তোমাদের ভর্তি পরীক্ষায় আসতে পারে, স্পেশালি গুচ্ছে। 3 ওহম রোধের একটি তারকে সমবাহু ত্রিভুজের আকারে বাঁকানো হলো, এর একটি বাহুর প্রান্তদ্বয়ের মধ্যবর্তী রোধের মান কত? দেখো ভাইয়া, সাপোজ এইভাবে একটা তার ছিল, বা এইভাবে একটা তার ছিল, যার ভিতরে রোধের মান হচ্ছে 3 ওহম। এটার কি করা হয়েছে?
মনে করো তুমি দুষ্টমি কইরা এইভাবে একটা সমবাহু ত্রিভুজের আকৃতি দান করছো, ঠিক আছে, সমবাহু ত্রিভুজের মতো তুমি বানাইছো। তো বানানোর পরে তোমার রোধটা ভাগ হয়ে গেছে। এখন তোমার কোশ্চেনে বলছে যে যে কোনো একটা, ঠিক আছে ভাইয়া, যে কোনো একটা তারের প্রান্তদ্বয়ের মধ্যবর্তী রোধের মান কত বা মধ্যবর্তী তুল্য রোধের মান কত। তো দেখো এইখানে টোটাল তারটার রোধ ছিল কত ভাইয়া, 3 ওহম। তো 3 ওহম রে তুমি যদি সমবাহু ত্রিভুজের আকৃতিতে পাকাও তাহলে 3 ওহম ভাগ হয়ে 1 ওহম করে যাবে, 1 ওহম 1 ওহম, এখানেও কত ভাইয়া 1 ওহম। এখন তোমাদের মধ্যে আবার অনেকে বলতেছো ভাই তাহলে তো অ্যান্সার 1 ওহম, কিন্তু না, এই 1 ওহমের ওই বিপরীতেও কিন্তু আরো দুইটা রোধ আছে, ওরাও কিন্তু মানে এখানে কাজ করতেছে, তার মানে এটা সমন্বিত তুল্য রোধ যেটা ওইটি হবে এখানে অ্যান্সার। তো সেক্ষেত্রে দেখো আমি যদি একটু নাম্বারিং করি, এটা হচ্ছে এ বি সি, ঠিক আছে। তো তুমি দেখো একটু লক্ষ্য করো এই এ বি আর বি সি এরা কি সংযোগ আছে তুমি বলতে পারো। আমি সাপোজ এই এসির মধ্যবর্তী তুল্যরোধটা নির্ণয় করতে চাচ্ছি, তো বলো এ বি আর বি সি কেমন সংযোগে আছে। এ বি আর বিসি কিন্তু আছে ভাইয়া শ্রেণী সংযোগে, কারণ কি এ বির এক প্রান্ত এই যে বি প্রান্তরা আর বিসির এক প্রান্ত এই যে বি প্রান্তরা, এরা কিন্তু কানেক্টেড। তো কোনো দুইটা রোধের যদি এক প্রান্ত মানে একটা হাত আর একটা হাতের সাথে কানেক্টেড থাকে সেক্ষেত্রে সেটা কি শ্রেণী সংযোগে। এ বি আর বিসি মিলে এইখানে আর এস এর ভ্যালুটা আমরা পাই 1 + 1 মানে কত 2 ওহম। তারপরে এই এ বি বিসির সমন্বিত তুল্য রোধের সাথে এই দুইটার সমন্বিত তুল্য রোধ কত 2 ওহম, এর সাথেই 1 ওহম কেমনে আছে ভাইয়া দেখো, এই সমন্বিত তুল্য রোধের সাথে এই এক প্রান্ত জুড়ে আছে, তার মানে কি এটা একটা সমান্তরাল সংযোগ। তাহলে এই 2 ওহমের সাথে এই এসি এর 1 ওহম কেমন আছে ভাইয়া, সমান্তরালে আছে। তাহলে আমরা বলতে পারি 1/rp = 1/rp = 1/2 + 1/1 বলা যায়। তো এই ক্ষেত্রে আমরা একটু 1/rp = কি করতে পারি, যে লসাগু করে দাও, যেখানে লসাগু কত 2, 2 2 এর ভিতরে কত বার যাবে একবার, 1 + 1 2 এর ভিতরে 2 বার যায়, 2 এর কত 2 সমান সমান কত আসে 3/2। সুতরাং এটা উল্টে যদি দিই আমি তাহলে rp = পাই 2/3। এটা হচ্ছে তোমার অ্যান্সার। আশা করি ভাইয়া ব্যাপারটা বুঝতে পারছো তোমরা। তো এবারে আমরা দেখব তড়িৎ প্রবাহ, এটা হচ্ছে টপিক নাম্বার 3। তো তড়িৎ প্রবাহের বেসিকটা আমরা আগে বুঝে নিব, তারপরে তড়িৎ প্রবাহের যে আন্ডারে কোশ্চেনগুলো ইউনিভার্সিটিতে করছে ওইগুলো আমরা সলভ করব। তো শুরুতে দেখো সুষম প্রবাহের ক্ষেত্রে একটা সূত্র দেওয়া আছে। সুষম প্রবাহ জিনিসটা হচ্ছে যে প্রতি সেকেন্ডে একই পরিমাণে চার্জ প্রবাহিত হবে। তো সুষম প্রবাহের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ I = কি ভাইয়া, Q/T, যে জায়গায় Q মানে হচ্ছে চার্জ আর T মানে হচ্ছে সময়, এটা সেকেন্ডে থাকবে। তারপরে দ্বিতীয়তে আছে যে অসম প্রবাহের ক্ষেত্রে I = কি dQ/dt বা ddt of Q। তারপরে এই ক্ষেত্রে চার্জের মান Q = কি T2 আর T1 লিমিট, তারপর I dt। খুব একটা গুরুত্বপূর্ণ না এটা, এই সূত্রটা বেশ ভালো পরিমাণে গুরুত্বপূর্ণ। তারপরে আসলে তারণ বেগ ও তড়িৎ প্রবাহের মধ্যে সম্পর্ক। আগে আমরা বুঝি যে তারণ বেগ আসলে কি। তারণ বেগ হচ্ছে কোনো একটা পরিবাহীর মধ্যে যদি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করা হয় তাহলে মুক্ত ইলেকট্রনগুলো যে বেগে ছোটাছুটি করে সেটাই হচ্ছে ভাইয়া তারণ বেগ। আর এই তারণ বেগ আর তড়িৎ প্রবাহের মধ্যে একটা সম্পর্ক আছে। তড়িৎ প্রবাহ I = NAVE, যে জায়গায় I মানে হচ্ছে তড়িৎ প্রবাহ, তারপরে N মানে হচ্ছে কি একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বা ইলেকট্রনের ঘনত্ব, তারপরে এ মানে হচ্ছে ভাইয়া এ মানে হচ্ছে ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ওই ইলেকট্রনগুলো যে প্রস্থচ্ছেদের ভিতর দিয়ে ছোটাছুটি করবে তার ক্ষেত্রফল। আর ভি মানে হচ্ছে তারণ বেগ, আর ই মানে হচ্ছে ইলেকট্রনের চার্জ। কত ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻⁻19 কুলম্ব। তারপর দেখো ভাইয়া প্রবাহ ঘনত্ব। তো প্রবাহ ঘনত্বটা হচ্ছে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণে তড়িৎ শক্তি প্রবাহিত হয় সেইটা। তো প্রবাহ ঘনত্ব যে দ্বারা প্রকাশ করা হয়, যে = কি ভাইয়া I/A। I মানে হচ্ছে কি তড়িৎ প্রবাহ আর এ মানে হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো দেখো I এর পরিবর্তে আমরা একটু আগে শিখলাম না I = NAVE, তো I এর পরিবর্তে NAVE লেখা যায়, আর নিচেও আছে A আর A কাটাকাটি গেলে থাকে কি NVE, অর্থাৎ এইটা I এর পরিবর্তে তুমি লিখতে পারো। তারপরে যে = NVE থাকে এবং প্রবাহ ঘনত্বের একটা একক আছে, এই এককটা কি এম্পিয়ার/মিটার স্কয়ার, খুবই গুরুত্বপূর্ণ।
তো আমরা বেসিকটা দেখে নিলাম এই টপিকের আন্ডারে। এবার আমরা কি করবো ভাইয়া, ম্যাথ সলভ করবো, ইউনিভার্সিটিতে আসা ম্যাথ। তো এই যে এখানে একটা কোশ্চেন দেখো, একটি তামার তারে মুক্ত ইলেকট্রন এর ঘনত্ব দেওয়া আছে, মুক্ত ইলেকট্রনের ঘনত্ব। তো এটা কিসের মান ভাইয়া, এটা হচ্ছে এন এর মান, ঠিক আছে, এন এর মান। এন মানে কি, একক আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যা বা মুক্ত ইলেকট্রনের ঘনত্ব। এইটা হচ্ছে আমার এন এর মান। প্রবাহের মান, সরি প্রবাহ ঘনত্বের মানটা দেওয়া আছে, তো প্রবাহ ঘনত্ব আমরা জানি যে। তারপরে তারটিতে ইলেকট্রনের তারণ বেগ কত, এটা বের করতে বলছে। তো ভাইয়া এই ম্যাথটা আমরা প্রবাহ ঘনত্ব জে ইকুয়াল টু এন ভিই দিয়ে সলভ করব, কারণ এই অনুযায়ী আমাদের ডাটা প্রোভাইড করা আছে। তো দেখো, তো আমরা লিখতে পারি জে ইকুয়াল টু এন ভিই, ঠিক আছে। তো আমাদের লাগবে তারণ বেগ, তো এই ক্ষেত্রে ভি এর ভ্যালুটা আমাদের লাগবে। তাহলে আমরা ভি সমান সমান কি লিখতে পারি ভাই বলো, ভি সমান লেখা যায় না জে ডিভাইড বাই এন ই, লেখা যায় কিনা বলো। সমান সমান জে এর ভ্যালুটা দেওয়া আছে, কত দেওয়া আছে 1.65 ইন্টু 10 টু দি পাওয়ার 6। তারপরে এন এর মান কত বলো, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 29। তারপরে ই এর ভ্যালুটা কত ভাইয়া বলো, ই এর ভ্যালু মানে হচ্ছে ইলেকট্রনের চার্জ। তো ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। দেখো 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। তো এইটা এবার হাতে তোমাদের ক্যালকুলেশন করতে হবে। তো ভাইয়া এত বড় একটা ইকুয়েশন আমি হাতে কিভাবে সলভ করব, তো দেখো ভাইয়া আমার সাথে করো, তুমি পারবে ইনশাল্লাহ। এই 1.65 আর 1.6 কাটাকাটি দাও। এখন বলতে পারো ভাই উপরে আছে 1.65, নিচে আছে 1.6, আপনি কেমনে কাটাকাটি দিলেন? এভাবেই করতে হবে ভাইয়া, তোমার যেটা কাছাকাছি মান আছে ওইটারে সমান ধরে তারপরে কাটতে হবে। তো কাটাকাটি দিলাম আমি। তারপরে তুমি এই যে পাওয়ারের হিসাবগুলো একটু করো। দেখো এখানে আছে কি 3, এখানে আছে 10 টু দি পাওয়ার মাইনাস 19, আর উপরে আছে কি 10 টু দি পাওয়ার, শুধুমাত্র 10 টু দি পাওয়ার 6। তো 10 টু দি পাওয়ার 29 আছে না ভাইয়া এখানে, 29 থেকে 19 গেলে কত থাকে বলো, 29 থেকে 19 গেলে কত থাকে, 29 মাইনাস 19, এখানে কত শূন্য, তারপরে 1, মানে কত 10 টু দি পাওয়ার 10 থাকে নিচে ভাইয়া, 10 টু দি পাওয়ার 10। তাহলে নিচে থাকে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10, কারণ আমরা আগে 10 এর হিসাবটা করলাম, আর উপরে থাকে শুধুমাত্র 10 টু দি পাওয়ার 6। তো দেখো এইভাবে আমি লিখতে পারি কিনা ভাই বলো, এইভাবে লেখা যায় কিনা যে 1/3 ইন্টু 10 টু দি পাওয়ার, উপরে আছে 6 নিচে আছে 10। তো সূচকের নিয়ম অনুসারে 6 মাইনাস 10 মানে কত, -4। তো তোমরা জানো 1/3 মানে হচ্ছে 0.333, তার সাথে গুণ হবে 10 টু দি পাওয়ার -4। তো এইভাবেও অ্যান্সার রাখতে পারো, কিন্তু যদি আর একটু সুন্দর করতে চাও তুমি, তো সেক্ষেত্রে তুমি রাখতে পারো 3.33 ইন্টু 10 টু দি পাওয়ার -5, অর্থাৎ আরো এক কমিয়ে দিতে হবে। তো এত হচ্ছে ইলেকট্রনের তারণ বেগ, এককটা হচ্ছে মিটার পার সেকেন্ড। আশা করি এই ম্যাথটা তোমরা খুব ইজিলি বুঝতে পারছো। তারপরে আমরা দেখব নেক্সট যে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা আমরা এবার সলভ করব। দেখো ভাইয়া এই ম্যাথটায় কি চাইছে তোমাদের, যদি 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ, অর্থাৎ এখানে একটা বিদ্যুৎ প্রবাহের মান দিয়ে দিয়েছে, অর্থাৎ এটা হচ্ছে আই এর মান, 3 ঘন্টা ধরে চলে, তো এটা হচ্ছে টি এর মান, একটি বাতির মধ্য দিয়ে প্রবাহিত হয়, তাহলে ওই বাতির মধ্য দিয়ে প্রবাহিত চার্জের পরিমাণ কত। দেখো ভাই আই টি আছে, কিউ এর মান চাইছে, কারণ কি চার্জ মানে হচ্ছে কিউ। তাহলে আই কিউ টি এর মধ্যে সম্পর্ক কোথায়, এই যে এটা আই সমান সমান কিউ বাই টি, এখান থেকে চার্জের মান চাইছে, তাহলে আমরা কি নিয়ে আসবো, কিউ এর ভ্যালুটা আমরা বের করবো। তো কিউ সমান লেখা যায় কি ভাইয়া, আই টি সমান সমান আই এর ভ্যালু কত 5, টি এর ভ্যালু কত 3 ঘন্টা। তো ঘন্টা রাখা যাবে না, সেকেন্ডে রাখতে হবে। 3 এর সাথে আমি 60 গুণ দিলে হয় কি ভাইয়া মিনিট, তার সাথে 60 গুণ দিলে হয় কি ভাইয়া সেকেন্ড। তো 3 5 কত 15 গুণ 60 গুণ 60 মানে কত 3600, 15 সাথে 36 গুণ দিলে কত হয় ভাইয়া 54, ঠিক আছে 54 হয়, তার সাথে 3টা শূন্য, তাহলে এই 54,000 এত কি তোমার কুলম্ব, এটা হচ্ছে তোমার কিসের মান, চার্জের মান। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। তো এইভাবে তুমি যদি আসলে তোমার কোশ্চেন ব্যাংক থেকে সলভ করো, আমি আসলে কঠিনগুলো সলভ করে দিছি, তো তোমাদের কোশ্চেন ব্যাংকে আরো অনেক ম্যাথ আছে এই টাইপের, তো ওইগুলো যদি সলভ করো ভাইয়া তুমি আসলে খুব ভালো একটা রেজাল্ট ইনশাআল্লাহ করে আসতে পারবা, কারণ এর বাইরে কোনো ম্যাথ থাকে না। আর থিওরির একটু গুরুত্ব দিও, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে কিভাবে থিওরি পড়তে হবে। তো এই আর কি। তো এরপরে আমরা 4 5 6 এভাবে টাইপ ধরে ধরে আগাতে থাকবো। প্রথমে বেসিক শিখবো, তারপরে ম্যাথ দেখবো, তারপরে আমরা এভাবে এগিয়ে যাব ইনশাআল্লাহ।
এবারে আমরা দেখব টপিক 4। এটা হচ্ছে ভাইয়া বর্তনীতে ওহমের সূত্র। তো এই টপিক 4-এ আমরা ওহমের সূত্র দিয়ে কোনো একটা বর্তনীর তড়িৎ প্রবাহ বা ওই বর্তনীর বিভবের মান বের করব। তো প্রথমে আমরা একটু এই ওহমের সূত্রের বেসিকটা জেনে আসি। মনে রাখবা ভাইয়া, ওহমের সূত্র হচ্ছে I = V/R। জাস্ট এতটুকু মনে রাখলেই হবে ভাইয়া, কি I = V/R। যে জায়গায় V হচ্ছে ওই বর্তনীর বিভব আর R হচ্ছে ওই বর্তনীর টোটাল তুল্য রোধ। দেখো এই একটা বর্তনী আছে, বর্তনীতে 3টে রোধ আছে, ঠিক আছে, 3টে রোধ আছে। তো এই যে R1 এইটা আছে কিসে ভাইয়া, এইটা এই R2 আর R3 এর তুল্য রোধের সাথে শ্রেণীতে আছে। মানে তুমি প্রথমে R2 আর R3 নির্ণয় করবা, তারপরে দুইটা মিলে একটা তুল্য রোধ পাবা, সেই তুল্য রোধের সাথে R1 কিভাবে আছে শ্রেণীতে সেই দুইটা যোগ করে দেবা, তুমি টোটাল বর্তনী তুল্য রোধ পেয়ে যাবা। আর এই জায়গায় একটা ভোল্ট দেওয়া থাকবে তোমাকে, বিভব। তো I = হইবে এই V ডিভাইড বাই এই বর্তনীর তুল্য রোধ I = V/R। জাস্ট এতটুকুই। এবারে আমরা এই সূত্রের আন্ডারে এই ম্যাথ দুইটা সলভ করব, তাহলে আসলে তোমরা ক্লিয়ার একটা আইডিয়া পাবা। তো দেখো ভাইয়া, এই যেটা বর্তনী দিছে, দিয়ে বলছে বর্তনীতে মোট তড়িৎ প্রবাহ কত। আমরা জানি মোট তড়িৎ প্রবাহ I = কি ভাইয়া, V / R। তাহলে V তো দেওয়াই আছে 6। এবার R এর ভ্যালুটা কত এটা আমাদের বের করে নিয়ে আসতে হবে। তো দেখো আর বের করা তোমরা বিভিন্নভাবে বের করতে পারো, কিন্তু একটু শর্টকাটটা শিখে রাখো। দেখো একই টাইপের যদি 2টা বা 3টা বা 4টা যে পরিমাণ রোধই থাকুক না কেন, একই মানের যদি 2টা 3টা 4টা রোধ সমান্তরালে থাকে, সেক্ষেত্রে তুমি একটা কাজ করবা, ওই রোধগুলোর তুল্য রোধ হবে, যে কোনো একটা রোধ নেবা। এখানে 6 ওহমের 2টা আছে, তাহলে আমি একটা নিলাম, এটা হচ্ছে 6। কয়টা আছে 6 ওহমের 2টা আছে, তাহলে 6 এর 2 দিয়ে ভাগ করলে কত হয় ভাইয়া 3। অর্থাৎ এই দুইটার তুল্য রোধ আমাদের আসে কত, 3 ওহম আসে। এই 3 ওহমের সাথে এই 3 ওহম কিসে আছে ভাইয়া, শ্রেণীতে আছে। শ্রেণীতে থাকলে এই দুইটা মিলে কত আসে ভাইয়া, 6 আসে। 3 আর 3 কত, 6, যেহেতু শ্রেণীতে আছে। তাহলে এইখানেও টোটাল আর তুল্য রোধ কত হয়ে গেল, 6 ওহম। তাহলে দেখো ভাইয়া, এটাও 6 ওহম, এটাও 6 ওহম। তাহলে আবার আছে কিসে, সমান্তরাল সংযোগে আছে। তো সমান্তরাল সংযোগে যদি থাকে একই মানের একাধিক রোধ, তাইলে তুল্য রোধ হবে ওই যে তোমার রোধের মানটা ডিভাইড বাই কয়টা আছে সেইটা। তাইলে রোধের মান কত, 6, আর কয়টা আছে 2টা। তার মানে কি 6 এর 2 দিয়ে ভাগ করলে টোটাল বর্তনী তুল্য রোধ পাওয়া যায় কত ভাইয়া, R = পাওয়া যায় 3 ওহম। এটা তোমরা যেভাবে নির্ণয় করো ভেঙে ভেঙে ওভাবেও করতে পারো, কিন্তু এভাবে করলে তোমার টাইম অনেক বেঁচে যাবে। তো R = কত আসে, 3 ওহম। এবার আমরা বের করবো I = V/R। তো V এর ভ্যালু আমরা বসাইলাম 6, আর R এর ভ্যালু কত ভাইয়া 3। তো সমান কত, 2 এম্পিয়ার। আশা করি এই বর্তনী থেকে তুল্য রোধের মান বের করাটাও তোমরা বুঝতে পারছো, আর এই ওহমের সূত্রের সাহায্যে তড়িৎ প্রবাহ কত এটাও তোমরা বুঝতে পারছো। তো এবারে আমরা দেখবো দ্বিতীয় বর্তনীটা। তো দেখো ভাইয়া, বর্তনীটা কিন্তু একটা ডিমের মতো। তোমাদের আগেই আমি একটা কথা বলছিলাম যে কোনো একাধিক কিছু রোধের যদি এক প্রান্ত একটা বিন্দুতে, বাকি প্রান্ত যদি অন্য আরেকটা বিন্দুতে বা অন্য আরেকটা সংযোগে সংযুক্ত থাকে, তাহলে সেটা হচ্ছে কি ভাইয়া, সমান্তরাল সংযোগ। দেখো ব্যাটারির এই একটা প্রান্ত ধরি, এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। তো পজিটিভ প্রান্তগুলো কিন্তু সব ভাইয়া একসাথে, নেগেটিভ প্রান্তগুলো কিন্তু ভাইয়া সব একসাথে এই যে এই পয়েন্টে, আর পজিটিভ প্রান্তগুলো কিন্তু এই যে এই তারটার সাথে, অর্থাৎ এই তারটার সাথে থাকা মানে কোনো একটা পয়েন্টে থাকা। তো এটা কিন্তু সবগুলো কিসে আছে ভাইয়া, সমান্তরাল সংযোগ আছে। এখানে যে 4টা রোধ আছে ভাইয়া, 4টা না, 1 2 3 4 5, 5টা যে রোধ আছে ভাইয়া, 5টা কিন্তু সমান্তরালে। তো সমান্তরালে ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা রোধের মান বলছে কত ভাইয়া, 10। তাহলে আমি এই যে একটু একটা সূত্র লিখে দিছি যে সমান্তরালে যদি একই মানের একাধিক রোধ থাকে, তাহলে তুল্য রোধ বের করার শর্টকাটটা হচ্ছে উপরে বসাবা ওই রোধের মান কত, 10, কয়টা আছে ওইটা বসাবা নিচে 5টা। তাহলে টোটাল বর্তনীর তুল্য রোধ R = আমরা কত পাই, 2 ওহম কিন্তু ভাই আমরা পেয়ে যাই 2 ওহম। তাইলে এই ক্ষেত্রে I এর মান কত হবে বলো, I = কি, V / R। তাহলে V এর ভ্যালু কত, 2, R এর ভ্যালু কত ভাইয়া, 2, সমান কত, 1 এম্পিয়ার। তাইলে এই যে কোশ্চেন দুইটা আমরা করলাম, সলভ করলাম, এটা কিন্তু ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন। তো আশা করি তুমি এটাও বুঝতে পারছো, এটাও বুঝতে পারছো। তো এভাবে আমরা পরে টপিক 5 দেখবো, 6 দেখবো, ইনশাল্লাহ এভাবে শেষ করে থাকবো। তো তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা করবা ইনশাল্লাহ। আমার সাথে এই চ্যাপ্টার করলে তোমার আর কোনো প্রবলেম থাকবে না। আমি জাস্ট কঠিন প্র্যাকটিসগুলো করাচ্ছি, তোমরা ইজি প্র্যাকটিসগুলো নিজেরাই করতে পারবা যদি আমার সাথে এগুলো করো ইনশাল্লাহ। এবারে আমরা দেখবো টপিক 5
তড়িৎচালক শক্তি ও অভ্যন্তরীণ রোধ। ভাইয়া, তড়িৎচালক শক্তি ও অভ্যন্তরীণ রোধের বেসিক যে জিনিসটা আছে, অর্থাৎ এইখানে আমরা বেসিক শিখবো, ঠিক আছে? বেসিক শেখার পরে আমরা এই বেসিকের মাধ্যমে এই কোশ্চেনগুলো সলভ করবো ইউনিভার্সিটিতে আসা কোশ্চেন বিগত বছরে। তো প্রথমে দেখো তড়িৎচালক শক্তি আর বিভব জিনিসটা আসলে কি। তড়িৎচালক শক্তি মনে রাখবা, তড়িৎচালক শক্তির মধ্যে বিভবের যে একটা লস আছে, মানে ভি লস প্লাস ভি, মোট বিভবের সাথে অভ্যন্তরীণ যে একটা বিভব পতন আছে, ওইটা যোগ করলে যেটা পাওয়া যায় ওইটা হচ্ছে কি তড়িৎচালক শক্তি, ঠিক আছে? তো এই বিভব যে পতনটা, এটা কেন হয়? কারণ তুমি যে উৎসটা দেবা, তুমি যে সোর্সটা দেবা ভোল্টেজের, ওই ভোল্টেজের ভিতরেও রোধ থাকে, ওইটাকে বলা হয় অভ্যন্তরীণ রোধ। ওই অভ্যন্তরীণ রোধের সাথে টোটাল বর্তনীর তড়িৎ প্রবাহ গুণ করলে যেটা পাওয়া যায় ওইটাই হচ্ছে বিভব পতন, ঠিক আছে? তো ওইটার সাথে তোমার জাস্ট ভোল্টেজটা মানে যোগ করে দিতে হবে। টোটাল ভোল্টেজটা কি করতে হবে ভাইয়া? যোগ করে দিতে হবে। ওই ভোল্টেজের পরিবর্তে লেখা দেবে ভি সমান আইআর। তো তারপর দেখো এই তড়িৎচালক শক্তিকে ই দ্বারা প্রকাশ করা হয়, আর ই সমান সমান ভি লস্ট প্লাস ভি। তাইলে এই ভি লস্টের পরিবর্তে লেখা যায় আইআর, কারণ আমরা জানি মেইন সূত্র হচ্ছে ভি সমান আইআর। তো ভি লস্টের কারণে আর এর মান যেহেতু অভ্যন্তরীণ রোধ স্মল আর, এই কারণে ভি লস্টের পরিবর্তে আই স্মল আর প্লাস এই ভি এর কারণে আই ক্যাপিটাল আর। এই আর মানে কি? টোটাল বর্তনীর তুল্য রোধ। তারপরে তাহলে এইখান থেকে আই এর ভ্যালুটা বের করা যায়। যদি তোমার অভ্যন্তরীণ রোধ দেওয়া থাকে, তারপর বর্তনীতে কিছু রোধ দেওয়া থাকে, তারপর তোমার তড়িৎচালক শক্তি দেওয়া থাকে, তারপরে যদি বলে যে ওই বর্তনীর তড়িৎ প্রবাহ কত, তাহলে কিন্তু তুমি এই সূত্রের মাধ্যমে আই সমান ই বাই আর প্লাস আর এর মাধ্যমে তুমি ম্যাথটা সলভ করতে পারবে। তো আমরা বেসিক জেনে নিলাম। এবারে আমরা কি করব ভাইয়া? এই কোশ্চেন দুইটা সলভ করব। তো দেখো 2 ওহম অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একটি ব্যাটারির প্রান্তে 8 ওহম রোধের কোনো তার দ্বারা যুক্ত করলে এর ভিতর দিয়ে এত এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ চললে কোষের তড়িৎচালক শক্তি কত? কি নির্ণয় করতে বলছে ভাইয়া? ই এর ভ্যালুটা নির্ণয় করতে বলছে। এই যে তড়িৎচালক শক্তি মানে কি? ই নির্ণয় করতে বলছে। আর এই জায়গায় আছে কি অভ্যন্তরীণ রোধ, তার মানে কি এটা হচ্ছে স্মল আর। তারপরে এই যে এইটা হচ্ছে কি ক্যাপিটাল আর। তারপরে ভাই দেখো এই যে এইটা হচ্ছে কি ভাইয়া তড়িৎ প্রবাহ আই। তো বলছে তোমার ই নির্ণয় করতে। আমরা কিন্তু একটু আগেই শিখছি ওইখান থেকে যে ই সমান সমান কি ভি লস প্লাস ভি, মানে ই সমান সমান লেখা যায় আই আর প্লাস আই আর। তো সেক্ষেত্রে তুমি লিখতে পারো আই স্মল আর প্লাস আই ক্যাপিটাল আর। ঠিক কিনা ভাই বলো? তো এবারে তুমি একটু লক্ষ্য করো, এইখান থেকে আমি কিন্তু আইটাকে কমন নিতে পারি। কমন নিলে ভিতরে থাকে স্মল আর প্লাস কি ক্যাপিটাল আর। তো সমান সমান দিয়ে আই এর ভ্যালুটা দেওয়া আছে ভাই 0.3, তাহলে লিখলাম আমি 0.3। এর সাথে গুণকারে থাকবে আর এর মান কত 8 প্লাস স্মল আর এর মান কত, এই যে অভ্যন্তরীণ রোধ হচ্ছে 2 ওহম, তাহলে এই জায়গায় 2 সমান সমান এখানে আছে 0.3, তার সাথে গুণ হবে কত ভাই 8 আর 2 কত 10। তো দেখো এইখানে 0.3 আর 10 গুণ করলে কত হয় ভাইয়া? ওই যে জাস্ট পয়েন্টটা কেটে যাবে। কি হবে? পয়েন্টটা কেটে যাবে, তাহলে থাকবে কত 3 এম্পিয়ার। আশা করছি ভাইয়া তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে এই যে তড়িৎচালক শক্তি, এটার একক এম্পিয়ার না, এটার একক হচ্ছে ভোল্ট। তো এই বর্তনীর তড়িৎচালক শক্তি হচ্ছে 3 ভোল্ট। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এবারে দ্বিতীয় যে ম্যাথটা আছে, রাজশাহী ইউনিভার্সিটি 21-22 সেশনে আসা, খুবই গুরুত্বপূর্ণ। দেখো একটি কোষের তড়িৎচালক বল দেওয়া আছে, তড়িৎচালক শক্তি বা তড়িৎচালক বলকে ই দ্বারা প্রকাশ করা হয়। ই এর ভ্যালু দেওয়া আছে, এতে 2 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে, তার মানে কিসের মান দেওয়া আছে? আই এর মান দেওয়া আছে। বিভব পার্থক্য এত হয়, অর্থাৎ ভি দেওয়া আছে। বলছে অভ্যন্তরীণ রোধ কত? তো দেখো ভাইয়া এইটা হচ্ছে আমাদের সূত্র ই সমান আই আর প্লাস আই আর, ওইখান থেকে আনলাম। এবারে এখান থেকে কিন্তু লেখা যায় আই স্মল আর রাখলাম, তারপরে এই আই এর পরিবর্তে ভি লেখা যায়, কারণ কি ভি সমান আই আর এই কারণে। তো তারপরে ই সমান সমান কি লেখা যায় বলো ভাইয়া? এই যে আই এর ভ্যালু কত 2, এই যে 2 দেওয়া আছে, তারপর সাথে স্মল আর প্লাস এই যে ভিটা দেওয়া আছে কত 1.4। তারপরে তোমার লাগবে কিসের মান? আর এর মান লাগবে, তাহলে 2 আর রাখলাম, তাহলে ই মাইনাস 1.4 সমান সমান ই এর ভ্যালু কত ভাইয়া 1.6 মাইনাস 1.4 সমান সমান কত 0.2। তারপরে 2 আর সমান কি থাকে ভাইয়া 0.2, তাইলে 2 আর সমান কি থাকে ভাইয়া জানি না, দেখা যাচ্ছে কিনা। 2 আর সমান কি থাকে, এই পাশে একটু লিখি আমি, 2 আর সমান থাকে 0.2
তাহলে আর সমান কি হয় ভাইয়া বলো, 0.2 ডিভাইড বাই 2, তাহলে এই 2 এর 2 কাটাকাটি, এখানে একটা 1 থাকে, সুতরাং আর ইকুয়াল টু রেজাল্ট বের হয় ভাইয়া মানে 0.1 এত ওহম। তাহলে অভ্যন্তরীণ রোধের মান কত ভাই? এখানে অভ্যন্তরীণ রোধের মান হচ্ছে 0.1 ওহম। তো এই টাইপটাও কিন্তু আমাদের শেষ। এবার তোমরা কোশ্চেন ব্যাংক থেকে অন্য কোশ্চেনগুলো প্র্যাকটিস করো, পরবর্তী টাইপগুলো তোমরা দেখতে থাকো। এবারে আমরা দেখব টপিক 6। এই টপিক 6 এর মধ্যে আছে বিভাজন নীতি। বিভাজন নীতির মধ্যে দুইটা নীতি আছে ভাইয়া, একটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল মানে ভোল্টেজ বিভাজন নীতি, আর একটা হচ্ছে ভাইয়া কারেন্ট ডিভাইডার রুল মানে কারেন্ট বিভাজন নীতি। তো এই সাইডে আমরা বেসিকটা শিখবো, তারপরে এই বেসিক থেকে এই কোশ্চেনগুলো আমরা সলভ করব। তো দেখো ভোল্টেজ ডিভাইডার রুলের বেসিকটা কি, তোমাকে এইরকম একটা বর্তনী দিবে, বর্তনী দিয়ে বলবে যে যে কোনো একটা রোধের দুই প্রান্তের ভোল্টেজের মান কত, এইটা কিন্তু তোমাকে কোশ্চেনে চাইবে। ভোল্টেজ ডিভাইডার রুলের ক্ষেত্রে তোমাকে শ্রেণীতে যে রোধগুলো থাকবে সেইগুলো নিয়ে কাজ করতে হবে। যেমন যেই রোধটার দুই প্রান্তের বিভব চাইছে ও হবে উপরে R1, আর নিচে হবে কি যতগুলো রোধ শ্রেণীতে আছে ততগুলোর যোগফল নিচে, এর সাথে গুণ হবে টোটাল ভোল্টেজ। কি বলছি ভাইয়া, যে R1 এর দুই প্রান্তের ভোল্টেজের মান কত এটা বের করতে বলছে। তো তোমার R1টা থাকবে উপরে আর নিচে হবে কি যতগুলো রোধ শ্রেণীতে আছে তাদের যোগফল, সাথে কি টোটাল ভোল্টেজটা এখানে গুণ আকারে হবে। তো এবার এখানে যদি কোশ্চেনে চাইতো যে R2 এর দুই প্রান্তের ভোল্টেজ কত, সেটা কিভাবে হইতো দেখো, তাহলে V2 ইকুয়াল টু হইতো কার ভিতরের মানে কার দুই প্রান্তের ভোল্টেজ চাইছে R2 এর, তাহলে উপরে হয়তো R2 আর নিচে হয়তো যে কতগুলো শ্রেণীতে আছে এই দুটো শ্রেণীতে আছে তাহলে এদের যোগফল R1 প্লাস R2, এর সাথে গুণ আকারে থাকতো V টোটাল মানে এই যে ভিটা। ঠিক আছে, আশা করি তোমরা এই ভোল্টেজ ডিভাইডার রুলটা বুঝতে পারছো। এবারে আসি কারেন্ট ডিভাইডার রুলের ক্ষেত্রে। কারেন্ট ডিভাইডার রুল বলতে বোঝায় যে কারেন্টটা যে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যায় শাখা প্রশাখায়, ওইখান থেকে কিভাবে তুমি স্পেসিফিক একটা রোধের কারেন্ট নির্ণয় করবা ওইটা। তো এইখানে দেখো, এখানে যদি আই কারেন্ট প্রবাহিত হয়, টোটাল কারেন্ট যদি আই হয়, তো এই আই কারেন্টটা এই জায়গায় একটা ভাগ হয়, এই R2 এর জন্য আর একটা ভাগ হয়, আবার এই দুইটা ভাগ মিলে এইখান থেকে আবার প্রবাহিত হয়ে যায়। তো দেখো এই ক্ষেত্রে I1 ইকুয়াল টু কি, I1 মানে কি R1 এর মধ্যে দিয়ে প্রবাহ। তোমাকে পরীক্ষায় প্রশ্ন করবে যে R1 এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মান কত। তো সেক্ষেত্রে I1 ইকুয়াল টু উপর আছে কি ভাইয়া R2 আর নিচে আছে কি এই দুইটার যোগফল। অর্থাৎ তোমাকে যদি R1 এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মান বের করতে বলে, তুমি বসাও কি তার বিপরীতটা, অর্থাৎ যেটা বলবে তার বিপরীতটা এখানে বসাবা। এখানে R1 এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মান I1 ইকুয়াল টু বিপরীতে আছে কি R2 ডিভাইড বাই এই দুইটা কারেন্টের যোগফল, এবং এক্ষেত্রে কিন্তু সমান্তরাল সংযোগ থাকতে হবে, সাথে কি I আছে গুণ আকারে। তো এবার তোমাকে যদি বলতো R2 এর ভেতর দিয়ে প্রবাহিত কারেন্টের মান কত, সেটা তুমি কিভাবে বের করতা, তাহলে তুমি রাখতা I2 ইকুয়াল টু, দেখো বলছে R2 এর ভেতর দিয়ে প্রবাহিত কারেন্টের মান, তাহলে রোধের ক্ষেত্রে আমি উপরে কারেন্ট নিতাম, ওর বিপরীতে যে আছে কে আছে R1 আছে, তাহলে উপরে নিতাম R1 আর নিচে কি এই দুইটার যোগফল R1 প্লাস R2, সাথে গুণ আকারে থাকতো কি ভাইয়া টোটাল কারেন্ট I। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো। এবার আমি যদি তোমাকে ম্যাথমেটিক্যালি দেখাই তাইলেই তোমার আসলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ভাই আমরা কিন্তু বেসিকটা দেখে নিলাম, এবার আমরা কি করব, এবার আমরা জাস্ট এই বেসিকের আন্ডার যে দুইটা কোশ্চেন এখানে দিয়ে দিছি আমি, একটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল আর একটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুলের, এই কোশ্চেন দুইটা সলভ করব। তো প্রথম প্রশ্নটা দেখো, একটু কঠিন টাইপের প্রশ্ন, একটু দেখো খেয়াল করো। বলছে I2 এর মান কত, অর্থাৎ এইখান থেকে I কারেন্টটা যে প্রবাহিত হয়েছে এইখানে এসে দুইটা ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে I2 আর একটা হচ্ছে কি I1। তো এই I2 এর মানটা কত এটা বের করতে বলছে। আমরা জানি I2 ইকুয়াল টু কি ভাইয়া বলো, I2 ইকুয়াল টু যে যার ভিতর দিয়ে কারেন্টটা চাইছে সেই রোধের বিপরীত রোধ, তার মানে কত এখানে 10। তারপরে নিচে কি থাকবে ভাইয়া এই রোধ দুইটার যোগফল, অর্থাৎ 12 প্লাস 10 এটা এখানে থাকবে। তারপরে গুণ হবে কি টোটাল কারেন্ট মানে কি I টোটাল। এখন এই I এর মানটা কিন্তু দেখো কোথাও দেওয়া নেই, এই বর্তনীর কোথাও কিন্তু এই I এর মানটা দিয়ে দেয় না। তার মানে কি করতে হবে, আমাদের এই I এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। I সমান সমান আমরা কি জানি ভাই বলো, I সমান সমান আমরা জানি V বাই R। এবার দেখো V এর ভ্যালুটা কিন্তু আমরা জানি, তো V এর ভ্যালুটা হচ্ছে আমাদের 9 ভোল্ট, তাহলে এখানে 9 দিলাম। আর R মানে কি টোটাল বর্তনীর তুল্য রোধ। তো টোটাল বর্তনীর তুল্য রোধটা আমরা কিভাবে পেতে পারি বলো, টোটাল বর্তনীর তুল্য রোধ আমি যদি বের করতে চাই তো সেক্ষেত্রে আমাকে এইভাবে করতে হবে যে R ইকিউ ইকুয়াল টু, দেখো
কি আছে ভাইয়া, এই দুইটা কিসে আছে, সমান্তরালে আছে। 1/12 প্লাস 1/10, তার উপরে কি ইনভার্স, প্লাস এইটা আছে কিসে, শ্রেণীতে, তাহলে এটা প্লাস দিয়ে 20 দিয়ে দিই। তো এটা যদি তোমরা ক্যালকুলেশন একটু করো খাতায়, তাহলে দেখতে পারবে এটার মানটা আসছে 25.45, 25.45 এত ওহম। এটা হচ্ছে আর এর ভ্যালুটা। তো এই ভি এর নিচে তুমি আর এর ভ্যালুটা বসাই দেবা কত, 25.45। তাহলে আমার আই এর ভ্যালু কত আসে, আই এর ভ্যালু আসে আমার 0.35 এম্পিয়ার, 0.35 এম্পিয়ার। কত আসে ভাইয়া, 0.35 এম্পিয়ার, এত এম্পিয়ার কিন্তু আসে। তো সেক্ষেত্রে এখানে তুমি জাস্ট কি করবো ভাইয়া, মানটা বসাই দেবা, যে এখানে আছে 10 ডিভাইডেড বাই 12 আর 10 কত 22, তার সাথে গুণ আকারে থাকবে কত ভাইয়া, আই এর ভ্যালুটা কত 0.35। তো সেক্ষেত্রে সর্বমোট ক্যালকুলেশন যদি তুমি করো একটু, তাহলে দেখতে পারবো রেজাল্টটা আসছে 0.16 এম্পিয়ার, 0.16 এম্পিয়ার। তো এই 0.16 এম্পিয়ারই কিন্তু তোমাদের অ্যান্সার। তো এই অঙ্কটা কঠিন না, সহজ, কিন্তু একটু ক্যালকুলেশন বড়, এই কারণে আমি একটু মানে স্কিপ করে কিছু পার্ট দেখাইছি, যাতে তোমরা ক্যালকুলেশনগুলো তো ইজিলি তোমরা করতে পারবা। জাস্ট আমি প্রসেসটা দেখাইলাম করার। এবারে এটা একটু লক্ষ্য করো যে R2 এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত। দেখো 3টা রোধ দিয়ে দিয়েছে, শ্রেণীতে আছে, বলছে R2 যেটা, এটার দুই প্রান্তের বিভব পার্থক্য কত এটা বের করতে বলছে। তো আমরা ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে কি শিখছি, আমরা যার ভিতর দিয়ে ভোল্টেজ বের করতে বলবে, অর্থাৎ V2 ইকুয়াল টু, সে থাকবে উপরে, তাহলে 5 থাকবে উপরে আবার, আর নিচে থাকবে কি সবগুলোর যোগফল, তাহলে 4 প্লাস 5 প্লাস 6 ইন্টু টোটাল ভোল্টেজ কত 12। এটা এইভাবে লেখা যাবে ভাইয়া, উপরে আছে 5 আর নিচে আছে কত, 5 9, 9 আর 6 কত 15, তার সাথে 12 গুণ, এলে উপরে আছে কত 5 12 60 আর নিচে আছে কত 15, 4 15 60 অর্থাৎ 4। এই 4 ভোল্ট হচ্ছে তোমার এই R2 এর দুই প্রান্তের বিভব পার্থক্য। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। তো এইভাবে কিন্তু আমাদের টাইপ 6 যেটা, এটাও শেষ হয়ে গেল। এবার তোমরা জাস্ট কোশ্চেন ব্যাংক থেকে বাকিগুলো প্র্যাকটিস করবা, ঠিক আছে? তারপর আমরা আসবো টাইপ 7-এ। এবারে আলোচনা করব চলতরিৎ চ্যাপ্টারের 7 নম্বর টপিক নিয়ে। এই 7 নম্বর টপিকে আছে ভাইয়া শান্ট ও গ্যালভানোমিটার, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্পেশালি গুচ্ছ, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, সব জায়গায় এইখান থেকে প্রশ্ন হয়। তো শুরুতে আমরা এই শান্ট ও গ্যালভানোমিটারের বেসিকটুকু জেনে নিব, তারপরে এই অর্জিত বেসিক থেকে আমরা কি করব ভাইয়া, এই ইউনিভার্সিটিতে আসা কোয়েশ্চেনগুলো সলভ করব। তো শুরুতে আমরা বেসিক পার্টে ফিরে যাই। তো দেখো, গ্যালভানোমিটার হচ্ছে একটা তড়িৎ প্রবাহ পরিমাপক যন্ত্র, অর্থাৎ কোনো একটা বর্তনীতে বা কোনো একটা তারে কারেন্ট আছে কিনা সেটার উপস্থিতি নির্ণয় করা হয় গ্যালভানোমিটারের সাহায্যে। তো গ্যালভানোমিটার খুবই সেন্সিটিভ একটা যন্ত্র, যেটা আসলে খুব বেশি তড়িৎ প্রবাহ হলে কেটে যায় বা পুড়ে যায়, ঠিক আছে? আর শান্ট হচ্ছে গ্যালভানোমিটারকে বাঁচানোর জন্য একটা ক্ষুদ্র মানের রোধ। কি বলছি ভাইয়া, শান্ট হচ্ছে গ্যালভানোমিটারকে টিকিয়ে রাখার জন্য একটা ক্ষুদ্র মানের রোধ। এই শান্টের রোধটা খুবই কম থাকে বা ক্ষুদ্র থাকে, যার কারণে অধিকাংশ তড়িৎ প্রবাহ এই শান্টের ভিতর দিয়ে চলে যেতে পারে। তো দেখো, মূল প্রবাহ হচ্ছে ভাইয়া আই। এই আই এই পয়েন্টে এসে দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়। একটা হচ্ছে আইজি, মানে গ্যালভানোমিটারের ভিতর দিয়ে, এটা খুবই ছোট একটা প্রবাহ। আর একটা হচ্ছে ভাইয়া আইএস, এই যে আইএসটা এই দিক দিয়ে শান্টের ভিতর থেকে ওই পাশে চলে যায় এবং দুইটা মিক্স হয়ে আবার আই হয়ে বেরিয়ে যায়, ঠিক আছে ভাইয়া? এই হচ্ছে গ্যালভানোমিটার আর এইটা হচ্ছে কি ভাইয়া, শান্ট। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তো এবার আমরা কয়েকটা সূত্র দেখব, যে এই যে গ্যালভানোমিটারের প্রবাহ আইজি ইকুয়াল টু কি, এস ডিভাইডেড বাই জি প্লাস এস ইন্টু আই। এখন এই সূত্রটা তোমাদের মুখস্থ করার লাগবে না ভাই। কেন লাগবে না? কারণ একটু আগেই আমি তোমাদের শিখেছি কারেন্ট ডিভাইডার রুল। তো ওইখানে কি ছিল বলো ভাইয়া, এই শান্ট কিন্তু, আরেকটা কথা, শান্ট কিন্তু গ্যালভানোমিটারের সাথে সমান্তরাল সংযোগে থাকে, ঠিক আছে ভাইয়া? শান্ট গ্যালভানোমিটারের সাথে কিভাবে থাকে, সমান্তরাল সংযোগে থাকবে। তো আমি একটু শিখেছিলাম যে কোনো একটা রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান, তাইলে আইজি দ্বারা বোঝাইছে গ্যালভানোমিটারের ভিতর দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান আইজি ইকুয়াল টু, তাহলে বিপরীতে কে আছে বলো ভাইয়া? কারেন্ট ডিভাইডার রুল অনুযায়ী
যে যে রোধের ভিতর দিয়ে আমরা কারেন্টটা চাচ্ছি উপরে বসে কি তার বিপরীত রোধের মানটা, তাহলে এই আইজি বা জি রোধের ভিতর দিয়ে আমরা কি চাচ্ছি, প্রবাহ চাচ্ছি, তাহলে এর বিপরীতে কে আছে, এস আছে না ভাইয়া, এই যে শান্ট এস, তাহলে এস বসবে কোথায়, উপরে, এগুলোও কিন্তু এটা রোধের মতো কাজ করে। আর নিচে বসবে কি এই দুইটার যোগফল, তাহলে কি জি প্লাস এস, এখানে যেটা লেখা আছে, আর গুণ দিতে হবে কি দিয়ে ভাইয়া, আই টোটাল বা টোটাল কারেন্ট দিয়ে গুণ দিতে হবে বা টোটাল প্রবাহ দিয়ে গুণ দিতে হবে। দেখো ভাই কারেন্ট ডিভাইডের রুল ফলো করলেই কিন্তু এখানে হয়ে যাচ্ছে, তোমার কিন্তু এটা আলাদাভাবে মুখস্থ করা লাগতেছে না। তারপরে আইএস দ্বারা বোঝায় ভাইয়া শান্টের প্রবাহ, ঠিক আছে, শান্টের প্রবাহটা ওই কারেন্ট ডিভাইডের রুল দিয়েই তুমি করে ফেলতে পারবা। তো আইএস এর পরিবর্তে কি লেখা যাবে ভাইয়া বলো, আমাকে বের করতে বলছে এস এর ভিতর দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান, তাইলে এই ক্ষেত্রে বিপরীতে কে আছে বলো, বিপরীতে আছে জি, তাইলে এখানে উপরে বসাবো জি আর নিচে বসাবো দুইটা রোধের বা দুইটা যন্ত্রের যোগফল জি প্লাস এস, তার সাথে গুণ দিব আমি টোটাল কারেন্টের প্রবাহ বা টোটাল তড়িৎ প্রবাহ। এই কিন্তু ভাইয়া এইভাবে দুইটা সূত্র আসছে, এটা নতুন কোনো সূত্র না, জাস্ট কারেন্ট ডিভাইডের রুল। আশা করি এটা বুঝতে পারছো। তারপরে একটা গুরুত্বপূর্ণ সূত্র আছে, এই সূত্র একটু দেখো, যদি মোট প্রবাহের 1/n অংশ গ্যালভানোমিটার দিয়ে যায় তবে শান্ট S equal to G by n minus 1, শান্ট S equal to G by 1 minus n, সরি n minus 1, যেখানে এই n এর পরিচয়টা হচ্ছে ভাইয়া বড় i ডিভাইডেড বাই ছোট i, জাস্ট এইটুকু মাথায় রাখো যে n মানে কি বড় i ডিভাইডেড বাই ছোট i করলে যা হয় তা, আর s মানে তো শান্ট, আর g মানে কি ভাইয়া, g মানে হচ্ছে গ্যালভানোমিটার, ওইটা দেওয়া থাকবে, গ্যালভানোমিটারের রোধের মানটা দেওয়া থাকবে, আর s মানে কি শান্ট, তো এই সব দেওয়া থাকবে, আর n এর মানটা তোমার এইভাবে বের করে নিতে হবে, তারপরে যে কোনো একটার মান তোমার কাছে চাবে তো তুমি সেটা বের করে দিতে পারবা। আর এই আইজি আইএস এটা কি, এটা তো বুঝতেই পারছো, আইজি মানে হচ্ছে কি গ্যালভানোমিটারের প্রবাহ, অর্থাৎ এই গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কত প্রবাহ মানে কত বিদ্যুৎ প্রবাহিত হয় সেটা, আর আইএস মানে হচ্ছে এই শান্টের ভিতর দিয়ে কত বিদ্যুৎ প্রবাহ হয় সেটা। তো আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো। এবার জাস্ট ওই বেসিকটুকু দিয়েই আমরা এগুলো সলভ করতে পারবো, যা আসে সবই সলভ করতে পারবো তুমি জাস্ট এইটুক বেসিক দিয়ে। তো আমি কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা সাবজেক্টে এইভাবেই শেষ করি, আগে বেসিক শিখাই, তারপরে কি শিখাই ভাইয়া, এই যে ইউনিভার্সিটিতে আসা কোশ্চেনগুলো কিভাবে সলভ করবা সেটা। তো তুমি চান্স না পেয়ে কই যাবা, ইনশাল্লাহ তুমি অবশ্যই চান্স পাবা যদি আমার সাথে কানেক্টেড থাকো। তো এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যার যা প্রয়োজন তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজে নক করো, কল দিয়ে পাবা না, মেসেজ দিও। তো দেখো ভাইয়া কি আছে, 100 ওহম একটি গ্যালভানোমিটার 10 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ নিরাপদে গ্রহণ করতে পারে। 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাপতে হলে কত রোধের শান্ট লাগবে, কি বের করতে বলছে ভাইয়া, শান্ট বের করতে বলছে। তাহলে আমরা জানি শান্ট S ইকুয়াল টু G ডিভাইডেড বাই n মাইনাস 1, এটা আমরা জানি। এবার দেখো ভাইয়া এই সূত্রের মধ্যে এস এর ভ্যালুটা কি দেওয়া আছে, আবার বের করতে হবে শান্ট, কত রোধের শান্ট লাগবে, তাহলে এস এর ভ্যালুটাই বের করতে বলছে, ইকুয়াল টু জি এর ভ্যালু কিন্তু ভাই দেওয়া আছে, এই যে 100 ওহম একটি গ্যালভানোমিটার, তাহলে জি এর ভ্যালুটা হচ্ছে ভাইয়া 100 ওহম, আর এন এর ভ্যালুটা আমরা জানি না, বের করে নিব, আর -1 এর -1 রাখলাম। এবার এন এর ভ্যালুটা বের করতে হবে। দেখো ভাইয়া এন এর ভ্যালুতে বলছিলাম কি বড় আই ডিভাইড বাই ছোট আই, ব্যাস এতটুকুই মাথায় রাখো। তাহলে এন ইকুয়াল টু কি ভাইয়া, এন ইকুয়াল টু হচ্ছে বড় আই, দেখো এখানে বড় আই কোনটা, এটা হচ্ছে 10 এম্পিয়ার, এটা হচ্ছে 10 মিলি এম্পিয়ার, তাহলে বড় কোনটা, এম্পিয়ারটা বড়, মিলি এম্পিয়ারটা ছোট, তাহলে উপরে বসবে 10 আর নিচে কত বসবে 10 মিলি এম্পিয়ার, মিলি এম্পিয়ার থেকে এম্পিয়ারে নিয়ে তারপরে বসাতে হবে, কারণ এসআই এককে নিতে হবে। তো মিলি এম্পিয়ারে বসানোর জন্য বা মিলি এম্পিয়ারে নেওয়ার জন্য 10 এর সাথে এটা 10 টু দি পাওয়ার -3 গুণ করতে হয় বা 1000 দিয়ে ভাগ করতে হয়। তো এবার আমরা এই 10 10 কাটাকাটি দিলাম, উপরে থাকে 1, নিচে থাকে 10 টু দি পাওয়ার -3 সমান সমান 1/10 টু দি পাওয়ার -3 মানে কত, এই 10টার উপরে উঠাই দিলে 10 টু দি পাওয়ার -3 হয়ে যায় 10 টু দি পাওয়ার +3। আশা করি এই ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। 10 টু দি পাওয়ার -3 কত, এটাও তোমরা জানো 1000। তাইলে দেখো ভাইয়া এন এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম কত, 1000। তো এখানে আমরা জাস্ট 1000 বসাবো, 1000, এই এন এর জায়গায় কত বসালাম 1000, এটা আমরা বের করে নিয়েছি। তারপরে এইখান থেকে ক্যালকুলেশন কিভাবে করবা, এস ইকুয়াল টু কি ভাইয়া, উপরে 100 নিচে কত, 1000 - 1 মানে কত, 999। ঠিক আছে, আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। তো এত ওহমের
ঠিক আছে, এত ওহমের একটা রোধ ব্যবহার করতে হবে, মানে শান্টের রোধটা হবে 100/999। তো এইটা তোমরা যদি চাও পয়েন্ট আকারে রাখতে পারো, আর না চাইলে এইটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। তো এরপরে আমরা আরো একটা ম্যাথ সলভ করব। এই ম্যাথটায় কি চাইছে ভাই একটু দেখো। এই ম্যাথে বলছে 20 ওহম রোধের গ্যালভানোমিটার দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ চলছে, শান্ট ব্যবহার করলে প্রবাহ হয় 0.01 অ্যাম্পিয়ার, শান্টের রোধ কত? অর্থাৎ এখানেও ভাইয়া শান্টের রোধটা বের করতে বলছে, মানে এস এর মানটা বের করতে বলছে। তাহলে আমরা জানি ভাইয়া এস ইকুয়াল টু জি ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান, এইটা আমরা জানি। তো এবারে এস এর মান বের করতে বলছে, তো জি এর ভ্যালুটা দেওয়া আছে 20 ওহম রোধে, তাহলে জি এর ভ্যালু কত ভাইয়া 20, আর এখানে এন এর মান কত? এন মানে হচ্ছে বড় আই মাইনাস ছোট আই। তাহলে এন এর মানটা একটু আমরা এই সাইডে একটু বের করে নিই, যে এন ইকুয়াল টু বড় আই কোনটা এর মধ্যে বড় ভাইয়া, এই যে 1 অ্যাম্পিয়ার, আর এখানে আছে 0.01 অ্যাম্পিয়ার। তাহলে এই দুটোর মধ্যে বড়কে ওই 1 অ্যাম্পিয়ার বড়, তাহলে 1 রাখি উপরে, আর নিচে আছে কত ভাইয়া 0.01, তাহলে রাখি 0.01 সমান কি লেখা যায়? এইটা একটু হাতে ক্যালকুলেশনটা তোমরা শিখে নাও, যে আমাদের প্রথম কাজ হচ্ছে উপরে নিচে পয়েন্টের পরে সংখ্যা সেম করা, অর্থাৎ নিচে পয়েন্টের পরে দুইটা সংখ্যা আছে, উপরে পয়েন্টের পরে একটা সংখ্যাও নাই, তাহলে আমরা চেষ্টা করব উপরেও পয়েন্টের পরে দুইটা সংখ্যা আনতে। তাই উপরে পয়েন্টের পরে দুইটা সংখ্যা আনার জন্য 1.00 লিখলাম, যার কারণে 1 1ই রইল, আর নিচে আছে 0.01। এবার পয়েন্টের পরে দুইটা সংখ্যা, এখানেও পয়েন্টের পরে কয়টা দুইটা সংখ্যা, এই পয়েন্ট এবার উঠিয়ে দিতে পারি, তাহলে উপরে থাকে 1 এর সামনে দুইটা শূন্য, নিচে থাকে 001, মানে উপরে 100 নিচে কত 1, তার মানে এইখানে এন এর ভ্যালু হচ্ছে 100। তাহলে এখানে 100 বসাই দিলাম আমি, মাইনাস দিলাম 1, তারপরে এস ইকুয়াল টু ভাইয়া এখানে আসে 20 আর এখানে আছে 99। তো এই ক্ষেত্রে এইটা হচ্ছে তোমার শান্টের মান বা শান্টের রোধের মান। তো এই শান্ট দিয়ে অনেক কোশ্চেন কিন্তু ইউনিভার্সিটি এডমিশন টেস্টে হয়। তো এই যে ভিডিওটা ভাই আমি সামান্য কয়েক মিনিটের ভিডিওটা করলাম এই শান্টের উপরে বা শান্ট ও গ্যালভানোমিটারের উপরে, এইটুক যদি ভাইয়া তুমি মাথায় রাখতে পারো, তোমার কোথাও আটকাইতে পারবে না এই শান্ট আর গ্যালভানোমিটার দিয়ে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আমি কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারই এইভাবে করাই। তো তোমরা যদি ইন্টারেস্টেড হও তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে তোমরা নক দিতে পারো আমাকে। তো আশা করি বুঝতে পারছো। তারপরে আমরা এই যে টপিক 7 এর পরে টপিক 8 9 10 এভাবে করে আমরা এই চ্যাপ্টারটা এই একটা মাত্র ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ শেষ করে দিব। ঠিক আছে, আর তুমি যদি স্পেসিফিক এই ভিডিওটা দেখে থাকো, মানে এই জাস্ট শান্টের পার্টটুকু ইউটিউবে বা ফেসবুকে, তোমার কাছে বলবো যে তুমি আমাদের চ্যানেলে যাও, চ্যানেল নাম হচ্ছে ইউনিড্রিম। এই চ্যানেলে এই যে আমি টপিকটা পড়াইলাম, এটা হচ্ছে চলতরিথের, এই চলতরিথের পুরো ভিডিও দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা কথা না বলে আর সামনের টপিকে চলে যাই। তো এবারে আমরা দেখব টপিক 8। টপিক 8-এর ভিতরে দেখব তড়িৎ প্রবাহের ব্যয়িত শক্তি, তড়িৎ ক্ষমতা ও বিদ্যুৎ বিল। তো প্রথমে আমরা বরাবরের মতোই বেসিকটা জেনে নেব খুব সুন্দরভাবে, তারপরে ভাইয়া এই ইউনিভার্সিটিতে আসা কোশ্চেনগুলো আমরা সলভ করব। তো শুরুতে আমরা বেসিকটা জেনে নিই। তো শুরুতে যেই সূত্রটা লেখা আছে তোমরা একদম টানা মুখস্থ করবে। এটা হচ্ছে তড়িৎ প্রবাহের ক্ষমতা বা তড়িৎ ক্ষমতা, P ইকুয়াল টু VI লেখা যায়, অথবা লেখা যায় I স্কোয়ার R, অথবা লেখা যায় V স্কোয়ার ডিভাইডেড বাই R, অর্থাৎ P ইকুয়াল টু VI ইকুয়াল টু I স্কোয়ার R ইকুয়াল টু V স্কোয়ার বাই R। তো এই সূত্রটা কখন কোনটা ফেলবে? যখন যে টাইপের ডাটা দেওয়া থাকবে, সাপোজ দেওয়া আছে বিভব আর তড়িৎ প্রবাহ, সেক্ষেত্রে ক্ষমতা নির্ণয়ের জন্য P ইকুয়াল টু ফলাবা কোনটা ভাইয়া? VI, এই সূত্রটা। তো এইভাবে এই সূত্রটা ফলাবা এবং এই সূত্রটা একটু মুখস্থ করে রাখো। তারপরে তড়িৎ প্রবাহের ব্যয়িত শক্তি W ইকুয়াল টু কি ভাইয়া? PT। তড়িৎ প্রবাহে ব্যয়িত শক্তি W ইকুয়াল টু কি ভাইয়া? PT। P এর পরিবর্তে তুমি আবার উপর থেকে এইগুলো আমদানি করতে পারবা, মানে P এর পরিবর্তে VI লিখতে পারবা, অথবা I স্কোয়ার লিখতে পারবা, অথবা V স্কোয়ার বাই R লিখতে পারবা। তো P এর পরিবর্তে যদি উপরের এইগুলো লেখো তাহলে সূত্রগুলো কিন্তু এমন দাঁড়ায়, অর্থাৎ W সমান সমান VIT সমান সমান I স্কোয়ার RT সমান সমান V স্কোয়ার বাই R ইন্টু কি T, এগুলো কিন্তু লেখা যায়। তো প্রথমে আমরা এই দুইটা বেসিক জেনে নিলাম, বেসিক সূত্রগুলো। তারপরে এই সূত্রগুলো দিয়ে আসলে আমরা এটা সলভ করব এই দুইটা কোয়েশ্চেন। তারপরে আমি পরবর্তীতে এই যে ব্যয়িত বিদ্যুৎ শক্তি যে নির্ণয় করা হয়, যে কত টাকা বিদ্যুৎ খরচ হবে বা কত
বিদ্যুৎ বিল আসবে, এই টাইপের যে ম্যাথগুলো আছে ওইগুলো সলভ করব। ঠিক আছে, তো আগে আমরা এই সূত্রগুলো থেকে এই ম্যাথগুলো দেখি সলভ করতে পারি কিনা। তো প্রথমে দেখো ভাই, একটা কোশ্চেন আমি লিখে রাখছি যে 6 ভোল্ট বিভব পার্থক্যে একটি বাতির মধ্য দিয়ে 0.3 এম্পিয়ার বিদ্যুৎ 2 মিনিট ধরে প্রবাহিত হলে ব্যয়িত শক্তি কত। কি নির্ণয় করতে বলছে ভাইয়া? ব্যয়িত শক্তি, অর্থাৎ তোমার ডব্লুর ভ্যালু চাইছে। কি চাইছে ভাইয়া? ডব্লুর ভ্যালু চাইছে। তো আমরা জানি ডব্লু ইকুয়াল টু কি ভাইয়া? পিটি। ডব্লু ইকুয়াল টু পিটি। তো দেখো এখানে কি কোথাও ক্ষমতা দিছে? না, ক্ষমতা কিন্তু দেয় নাই। তাহলে পি রে ভাঙাইতে হবে। কি কি দিছে? এই যে আই এর ভ্যালুটা দিছে, তারপরে টি এর ভ্যালুটা দিছে, তারপরে ব্যয়িত শক্তি নির্ণয় করতে বলছে। ঠিক আছে, আর একটা জিনিস দেওয়া আছে ভি এর মান। তো আমরা একটু আগেই শিখছি পি ইকুয়াল টু ভিআই। তাহলে এই পি এর পরিবর্তে আমরা ভাঙিয়ে কি লিখতে পারি? ভিআই, আর টি এর জায়গায় টি আছে। ডব্লু সমান সমান কি? পিটি। পি এর ভ্যালু যেহেতু দেওয়া নাই, পি এর পরিবর্তে লিখলাম ভিআই পিটা নির্ণয়ের জন্য, তার সাথে আছে টি। তো ভি এর মান কত ভাইয়া? ভি এর মান হচ্ছে 6, এই যে 6 ভোল্ট দেওয়া আছে। তারপরে আই এর ভ্যালু হচ্ছে 0.3, তাহলে গুণ দিয়ে 0.3 দিলাম, তারপর গুণ দিলাম 2 মিনিট। তো 2 মিনিটে কত সেকেন্ড? 60 120 সেকেন্ড। তাহলে 120 এখানে আমি লিখলাম। তো সমান সমান দেখো এটা কত আসে ক্যালকুলেশন করলে? এখানে আছে 6 আর এখানে আছে 0.3। তো আমি এইভাবে লিখতে পারি যে 6 গুণ 0.3 লেখা যায় 3/10 ইন্টু 120। 0 0 কি ভাইয়া? কাটাকাটি। তারপরে 3 6 কত ভাইয়া? 18, আর তার সাথে 12 গুণ। 18 গুণ 12 কত আসে? 18 গুণ 12। তো এইটা কত আসে? এটা তোমরা করে ফেলবা, তোমাদের বাসার কাজ। তো এত জুল হচ্ছে আমাদের ব্যয়িত শক্তি এই প্রথম অঙ্কটার ক্ষেত্রে। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এবারে আমরা দ্বিতীয় অঙ্কটা সলভ করব। দেখো ভাইয়া, দ্বিতীয় কোয়েশ্চেনটা আছে একটা বৈদ্যুতিক বাল্বে 40 ওয়াট 220 ভোল্ট লেখা আছে। বলছে বাল্বটির রোধ কত। কি বলছে ভাইয়া? বাল্বটির রোধ কত। তো এই যে 40 ওয়াট দিয়েছে, এটা কিসের ভ্যালু ভাইয়া? পি এর ভ্যালু। আর এই যে 220 ভোল্ট বলছে, তো এটা কিসের ভ্যালু? ভি বা ভোল্টেজের ভ্যালু বা বিভব। এটা হচ্ছে বিভব। এইভাবে লেখা আছে বাল্বটার গায়ে। বলছে বাল্বটির রোধ কত। তো দেখো ভাইয়া, যেহেতু ক্ষমতার টার্ম আসছে, তাই আমরা ক্ষমতা সমান সমান যে কোনো একটা কিছু বসাইতে পারি, কিন্তু এই জায়গায় যে ডাটা দিয়েছে আর যেটা বের করতে বলছে ওই অনুসারেই আমাকে সূত্রে ফেলতে হবে। তো বলে দিয়েছে পি এর ভ্যালু বলছে, ভি এর ভ্যালু বলছে, আর বের করতে বলছে আর বের করতে বলছে। তাহলে পি ভি আর কোন সূত্রের মধ্যে আছে? পি ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইড বাই আর, এই সূত্রের ভিতরে আছে। পি ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, এটার ভিতরে আছে। তো দেখো ভাইয়া, আমার বের করতে বলছে আর এর ভ্যালু। তাহলে আর ইকুয়াল টু কি লিখতে পারি আমি? আর ইকুয়াল টু লিখতে পারি, তাহলে পি আর ইকুয়াল টু ভি স্কোয়ার, তাহলে আর ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি, ভি স্কোয়ার ডিভাইড বাই পি। তো ভি এর ভ্যালু কত ভাইয়া? ভি এর ভ্যালু হচ্ছে 220, তার উপরে হলো স্কোয়ার ডিভাইডেড বাই পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু হচ্ছে 40। তো এইটা করলে 1210 আসে সম্ভবত। তোমরা একটু হাতে ক্যালকুলেশন করে নেবা। আমি সময়ের অভাবে বা ভিডিও বেশি বড় হয়ে যাবে দেখে হাতে ক্যালকুলেশনগুলো একটু স্কিপ করতেছি। তাহলে এত ওহম। আশা করি এই ম্যাথ দুইটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। এবার আসি তৃতীয় টপিকের কাছে। এইটা হচ্ছে তোমার ব্যয়িত বিদ্যুৎ শক্তি। ডব্লিউ ইকুয়াল টু পিটি ডিভাইডেড বাই 1000 এত কিলোওয়াট আওয়ার, অথবা এটাকে ইউনিটও বলা হয়। অর্থাৎ তোমাকে যদি কখনো বলে যে সাপোজ 40 ওয়াটের একটা বাল্ব প্রতিদিন 2 ঘন্টা চললে মাসে বিদ্যুৎ বিল কত আসবে? 1 ইউনিট বিদ্যুতের মূল্য 5 টাকা। তো সেক্ষেত্রে তোমার প্রথমে বের করতে হবে যে আসলে ওই বাল্বটা প্রতি মাসে কত কিলোওয়াট আওয়ার বা কত ইউনিট বিদ্যুৎ খরচ করে। ওই কত কিলোওয়াট আওয়ার বা কত ইউনিট বিদ্যুৎ খরচ করে এইটা তুমি বের করতে পারবা এই যে ডব্লিউ ইকুয়াল টু পিটি বাই 1000 এর সাহায্যে। যে জায়গায় পি মানে হচ্ছে ক্ষমতা, এটা অবশ্যই ওয়াটে থাকবে, আর টি মানে হচ্ছে সময়। এই সময়টা কিন্তু খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু সেকেন্ডে থাকবে না। এই সূত্রে সময় থাকবে কিন্তু ভাইয়া ঘন্টায়। তুমি যখন বিদ্যুৎ বিল নির্ণয় করতে যাওয়া তখন সময়টা থাকবে কিসে ভাইয়া? ঘন্টায় থাকবে। আর নিচে আছে কি ভাইয়া? 1000 আছে, এইটা মাথায় রাখবা।
তারপরে এখান থেকে তুমি যেটা পাবা তত কিলোওয়াট আওয়ার বা তত ইউনিট বিদ্যুৎ খরচ হবে। 1 কিলোওয়াট আওয়ার সমান 1 ইউনিট, তাহলে যত বেরোবে তত ইউনিট বা তত কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ তোমার খরচ হবে। তো এখন কোয়েশ্চেনে দেওয়া থাকবে যে 1 কিলোওয়াট আওয়ার অথবা 1 ইউনিট বিদ্যুতের মূল্য 5 টাকা, 10 টাকা বা 8 টাকা যাই থাকুক, সেইটার সাথে তুমি জাস্ট ওই দামটা গুণ করে দেবা, টোটাল খরচটা তুমি পেয়ে যাবা। তো চলো আমরা একটা ম্যাথ এখনই দেখে নেই। তো ভাইয়া এই কোয়েশ্চেনটা একটু লক্ষ্য করো, বলছে কি একটা বৈদ্যুতিক ইস্ত্রিতে 220 ভোল্ট 1200 ওয়াট লেখা আছে, যদি প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য 2.50 টাকা হয় তাহলে ইস্ত্রিটি 2 ঘন্টা চালালে কত খরচ হবে। অর্থাৎ একটা ইস্ত্রি আছে, মানে তোমরা যেটা আয়রন নামে চেনো, ওইটা 2 ঘন্টা যদি চালাও তাহলে কত টাকা বিদ্যুৎ খরচ হবে। তো আমরা এই বিদ্যুতের বিল হিসাব করার জন্য একটাই সূত্র শিখবো, এটা হচ্ছে ডব্লিউ সমান পিটি ডিভাইড বাই 1000। আমি এই সূত্র তাহলে ফালাই। আমরা জানি ডব্লিউ ইকুয়াল টু, প্রথমে কি বের করবো যে কত শক্তিও ব্যয় করছে, মানে কত ইউনিট শক্তিও ব্যয় করছে বা কত কিলোওয়াট আওয়ার শক্তিও ব্যয় করছে। ডব্লিউ ইকুয়াল টু কি ভাইয়া, পি টি ডিভাইড বাই 1000 সমান সমান পি এর ভ্যালু কত বলো, এই যে ওয়াট কার সাথে আছে সে হইতেছে পি এর ভ্যালু, তাহলে 1200 গুণ টি এর ভ্যালু কত ভাইয়া 2 ঘন্টা বলছে, তো ঘন্টার আবার সেকেন্ডে নিও না, ঘন্টা ঘন্টাই থাকবে এই বিদ্যুতের বিল হিসাব করার ক্ষেত্রে। পিটি ডিভাইড বাই কত ভাইয়া 1000। তো এই হাতে ক্যালকুলেশন কেমনে করবো, এই 2 শূন্য কাটা 2 শূন্য কাটা, উপরে থাকে কত 12 দুগুণে 24 আর নিচে থাকে কত 10, এই নিচে একটা শূন্যর কারণে পয়েন্ট বসাই দেবো জাস্ট উপরে এক সংখ্যার পরে, 2.4 ইউএনআইটি ইউনিট অথবা কিলোওয়াট আওয়ার। তাহলে কত বিদ্যুৎ শক্তিও ব্যয় করে ভাইয়া, 2.4 ইউনিট বিদ্যুৎ শক্তিও ব্যয় করে বা 2.4 কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ শক্তি ব্যয় করে। এবার দেখো বলছে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য হইতেছে 2.50 টাকা, তাহলে 2.4 ইউনিটের মূল্য কত, জাস্ট ওইটার সাথে ওইটা গুণ, তাহলে বিল আসে কত, বিল সমান কত ইউনিট খরচ করছে 2.4, 1 ইউনিটের মূল্য কত 2.50, তাহলে এই দুইটা গুণ দিলেই তো টোটাল টাকাটা বের হয়ে আসবে। দেখো 2 দুগুণে 4 আর 4 5 কত 20, মানে ওই জায়গায় 2 আর এই জায়গায় 2 দুগুণে 4, তাহলে 6 টাকা। ঠিক আছে ভাইয়া, তো ওই বৈদ্যুতিক ইস্ত্রিটি 2 ঘন্টা যদি কেউ চালায় তাহলে তার বিল আসবে 6 টাকা। আশা করি তোমরা এই টাইপটা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। এই 7 নম্বর বা 8 নম্বর টপিকটা তোমরা বুঝতে পারছো। এবারে আমরা দেখব 9 নম্বর টপিকের কিছু ম্যাথ, তারপরে ইনশাল্লাহ আমাদের এই চ্যাপ্টারটা শীঘ্রই শেষ হয়ে যাবে এবং তুমি আশা করি একদম প্রিপারেশনটা গুছিয়ে ফেলছো এই চ্যাপ্টারের উপরে। তো এবারে আমরা দেখব চলতরিতের 9 নম্বর টপিক, হুইটস্টোন ব্রিজ। তো প্রথমে আমরা বেসিকটা জেনে নেই যে হুইটস্টোন ব্রিজ আসলে কি। তো হুইটস্টোন ব্রিজ হচ্ছে 4টি রোধের সমন্বয়ে গঠিত এমন একটা ব্রিজ যার সাহায্যে অন্য অজানা আর একটা রোধের মান নির্ভুলভাবে পরিমাপ করা যায়। অর্থাৎ 3টে রোধের মান দেওয়া আছে, তুমি অন্য রোধের মান জাস্ট এই সূত্রের সাহায্যে ইজিলি বের করে ফেলতে পারবা। তো এই হুইটস্টোন ব্রিজ সম্পর্কে আমরা বিস্তারিত জানি, আসো। তো সাম্যাবস্থায় একটা হুইটস্টোন ব্রিজ আছে, এই রোধের মান হচ্ছে পি, এইটা কিউ, এইটা আর, এইটা এস। তো এই হুইটস্টোন ব্রিজটা ভাইয়া সাম্যাবস্থায় থাকার শর্ত হচ্ছে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। ঠিক আছে, অর্থাৎ এই রোধ দুইটার অনুপাত যা হবে এই রোধ দুইটার অনুপাতও তাই হবে, এই কারণে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, এইটা আসলে সূত্র অনুযায়ী দেখানো হয়েছে। তো এবার এই হুইটস্টোন ব্রিজ থেকে বিভিন্ন ইউনিভার্সিটিতে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন আসে যে চতুর্থ বাহুতে কত মানের রোধ কিভাবে সংযুক্ত করলে ব্রিজটি সাম্যাবস্থায় থাকবে। তো এইটা সলভ করার জন্য এই 3টে ধাপ আছে। প্রথমে তুমি একটা কাজ করবা যে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস প্রাইম, এটা নির্ণয় করবা। এটার মানে কি, পি কিউ আর এগুলো যা দেওয়া আছে তাই ব্যবহার করবা। যেহেতু বলছে চতুর্থতে কত রোধ কিভাবে ব্যবহার করলে বৃষ্টি সাম্যাবস্থায় আসবে, তার মানে চতুর্থটায় ভুল আছে, তাহলে চতুর্থটা তুমি বাদ দিয়ে দিবা। তো চতুর্থটা বাদ দিয়ে ওইখানে কি করবা, এস প্রাইম বসাবা। ওইখান থেকে তুমি এস প্রাইমের ভ্যালুটা বের করবা, আমরা পরে উদাহরণে দেখতে পারবো। তারপরে ওই যে এস প্রাইমটা বের করছো না, ওই এস প্রাইমটা যদি যেটা দেওয়া আছে চতুর্থ বাহুতে ওইটার থেকে যদি বড় হয় সেক্ষেত্রে কি করবা, সেক্ষেত্রে শ্রেণীতে সংযুক্ত করতে হবে। সেক্ষেত্রে এস প্রাইম ইকুয়াল টু হইবে এস প্লাস এস ওয়ান, যে জায়গায় এস মানে হচ্ছে যেটা দেওয়া ছিল আগে সেইটা, আর এস ওয়ান হচ্ছে তোমার নতুন যে রোধের মানটা, ঠিক আছে, মানে কতটুক যোগ করা লাগবে সেইটা। তারপরে যদি এস প্রাইম লেস দ্যান এস হয়, অর্থাৎ যেটা তোমার বের হয়েছে সেইটা যদি আগের এস এর থেকে
ছোট হয়, তো সেক্ষেত্রে কি করতে হবে, সমান্তরাল সংযোগে নিতে হবে যেহেতু কমছে। ঠিক আছে, তো আমরা ম্যাথ প্র্যাকটিস করলেই তুমি বুঝতে পারবা। তো দেখো একটা কোশ্চেন দেওয়া আছে যে পি ইকুয়াল টু 8 ওহম, কিউ ইকুয়াল টু 12 ওহম, আর ইকুয়াল টু 16 ওহম, এস ইকুয়াল টু কত 20 ওহম। এই চারটা রোধ দিয়ে বলছে চতুর্থ বাহুতে কত রোধ কিভাবে সংযুক্ত করলে ব্রিজটি সাম্য অবস্থায় আসবে, মানে ব্রিজটা কি নেই, সাম্য অবস্থায় নাই। তো দেখো ভাইয়া, প্রথমে আমরা কি করব, পি বাই কিউ ইকুয়াল টু লিখবো আর বাই এস প্রাইম, অর্থাৎ এস প্রাইম আমরা চিনি না, এস যা দেওয়া আছে এটা বাদ, আমরা এই তিনটে নিয়ে আগে কাজ করব। পি এর ভ্যালু কত 8 ওহম, আর কিউ এর ভ্যালু হচ্ছে 12 সমান সমান আর এর ভ্যালু হচ্ছে 16, এর নিচে আছে এস প্রাইম। এইখান থেকে আমরা এস প্রাইমের ভ্যালুটা বের করব। তো কিভাবে বের করব ভাইয়া, এই যে 8 এস প্রাইম ইকুয়াল টু 12 গুণ 16, তাহলে এস প্রাইম ইকুয়াল টু আসবে 12 গুণ 16 ডিভাইডেড বাই 8, 8 16 কাটাকাটি গেলে এখানে 2 থেকে 12 দুগুণে কত ভাইয়া 24 ওহম। তো এস প্রাইমের ভ্যালুটা ভাইয়া কত আসছে 24 ওহম, অর্থাৎ ওই এস প্রাইমের জায়গায় যদি 24 ওহম থাকে তাহলে ব্রিজটা সাম্য অবস্থায় আসে। কিন্তু আগে দেওয়া ছিল কত ভাইয়া, আগে দেওয়া ছিল 20 ওহম, আগে কত ওহম দেওয়া ছিল 20 ওহম, এখন লাগতেছে ভাই কত ওহম, মানে কত ওহম হইলে এটা সাম্য অবস্থায় আসবে 24 ওহম। এখন আমাকে বলো যে 20 ওহমের সাথে অন্য আর একটা রোধ আমি যদি শ্রেণীতে সংযুক্ত করি তাহলে 24 ওহম হবে, নাকি আমি যদি সমান্তরালে সংযুক্ত করি তাহলে 24 ওহম হবে। আর ছিল 20 ওহম, আমার বানাইতে হবে কত 24 ওহম, তাহলে 20 ওহমের সাথে কত এক্সট্রা লাগতেছে 4 ওহম। তো 20 ওহমের সাথে 4 ওহম শ্রেণীতে সংযুক্ত করলে ভাইয়া এই জিনিসটা টোটালটা 24 হয়ে যায় না, তাহলে এইটার অ্যান্সার হচ্ছে 4 ওহম শ্রেণীতে সংযুক্ত করতে হবে, কারণ শ্রেণীতে সংযুক্ত না করলে তো ওটা আসলে 24 তো আসে না, 20 থেকে কম হয়ে যাবে তাইলে। তো এইটার অ্যান্সার হচ্ছে 4 ওহম এবং শ্রেণীতে সংযুক্ত করতে হবে। তো ভাইয়া কোশ্চেনে যদি দেখতা এই জায়গায় 24 না আসে, এখানে আসছে সাপোজ 16 ওহম, তো সেক্ষেত্রে কি করা লাগতো, তোমার কিন্তু সেক্ষেত্রে শ্রেণীতে সংযুক্ত করলে হতো না, কারণ তোমার যেহেতু কমাতে হবে, যেটা আছে সেটা বেশি আছে, তার থেকে যেহেতু কমাতে হবে সেই ক্ষেত্রে তুমি কিন্তু সমান্তরালে সংযুক্ত করতা। তো ওইটা নিজে কোশ্চেন ব্যাংক থেকে প্র্যাকটিস করে নিবা, আমি তো ইম্পর্টেন্ট একটা দেখিয়েই দিলাম, এবার তুমি বাকিটা প্র্যাকটিস করে নিবা। তো আর একটা মাত্র টাইপ আছে আমাদের, ওইটা হচ্ছে টাইপ নাম্বার 10, এবং ওইখানে আমরা শিখবো মিটার ব্রিজ সম্পর্কে। ঠিক আছে ভাইয়া, তো চলো আমরা ওই টাইপটাও শুরু করে দিই। এবারে আমরা দেখবো এই চ্যাপ্টারের সর্বশেষ টপিক নাম্বার 10, মিটার ব্রিজ। তো মিটার ব্রিজের বেসিকটা আগে আমরা খুব সুন্দরভাবে জানবো, তারপরে এই মিটার ব্রিজের উপরে ম্যাথ করব, ভার্সিটিতে আসা ম্যাথ। তো মিটার ব্রিজের একটা ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেখানে পি মানে হচ্ছে বাম পাশের রোধ, কিউ মানে হচ্ছে ডান পাশের রোধ, আর এই এল মানে হচ্ছে সাম্যবিন্দুর দূরত্ব। আর যেহেতু এই মিটারটা 100 সেন্টিমিটার বা 1 মিটার, সেহেতু এই সাইডটার দৈর্ঘ্য বা দূরত্ব হবে 100 মাইনাস এল। এখানে তোমরা একটা সূত্র দেখতে পাচ্ছ মিটার ব্রিজের জন্য, পি বাই কিউ ইকুয়াল টু এল ডিভাইডেড বাই 100 মাইনাস এল। তো পি মানে হচ্ছে বাম পাশের রোধ, কিউ মানে হচ্ছে ডান পাশের রোধ, আর এল মানে হচ্ছে কি ভাইয়া সাম্যবিন্দুর দূরত্ব। তো সাম্যবিন্দুর হচ্ছে এইটার দূরত্ব, আর 100 মাইনাস এল হচ্ছে ওই যে টোটাল 100 থেকে সাম্যবিন্দুর দূরত্বটা বাদ দিলে যা থাকে সেটা। তো এবারে আমরা একটা ম্যাথ করব, ম্যাথ করলেই এই চ্যাপ্টারের দফা রফা, মানে এই চ্যাপ্টারটা আমাদের একদম শেষ হয়ে যাবে। তো দেখো ভাইয়া কোশ্চেনটা কি দেওয়া আছে, একটি মিটার ব্রিজের দুই পাশে 2 ওহম ও 3 ওহম রোধ যুক্ত হলে সাম্যবিন্দু কোথায় হবে। তো দেখো আমরা সূত্রটা জানি, পি বাই কিউ ইকুয়াল টু এল ডিভাইড বাই 100 মাইনাস এল। তো এখানে সাম্যবিন্দু নির্ণয় করতে বলছে, মানে কিসের মান বের করতে বলছে ভাইয়া, এল এর মান বের করতে বলছে। তো আমরা একটু সাজাই যে পি বাই কিউ, তো পি মানে কি বাম পাশের রোধ, তো কত এটা 2, আর কিউ মানে হচ্ছে ভাইয়া ডান পাশের রোধ, এটা হচ্ছে কত 3, সমান সমান এল ডিভাইড বাই 100 মাইনাস এল। তো এল এর মান জানি না, এল এর মানটাই আমার বের করা লাগবে, এল ডিভাইড বাই 100 মাইনাস এল লিখলাম আমি। তারপরে আমি এটা কি করতে পারি, এইভাবে করতে পারি যে আর গুণন 200 মাইনাস 2l ইকুয়াল টু 3l। তাহলে দেখো ভাইয়া 200 ইকুয়াল টু এই 3l, আর এই পাশে 12, এই পাশে কি প্লাস হলে এখানে থাকে 5l। তাহলে l সমান সমান কি লেখা যায় ভাইয়া, l সমান সমান লেখা যায় 200 ডিভাইডেড বাই 5, অর্থাৎ l ইকুয়াল টু কত ভাইয়া 40
সেন্টিমিটার। তো দেখো সাম্যবিন্দু এল ইকুয়াল টু হবে 40 সেন্টিমিটার দূরে বাম পাশের রোধ থেকে। তো এই ছিল এই চ্যাপ্টার। এখন বাজে কটা ভাই জানো? এখন বাজে রাত 3টা। আমি তোমাদের জন্য এত পরিশ্রম করে এই ভিডিওগুলো বানাইতেছি এই চ্যাপ্টার ওয়াইজ, এটা তো তোমাদের ভালোর জন্যই। আমি কি পারতাম না তোমাদের কথা চিন্তা না করে ঘুমিয়ে যেতে? কিন্তু আমি কিন্তু ঘুমাইনি, সেই সকাল থেকে আমি পরিশ্রম করতেছি। তো তোমাদের জন্য আমি ভিডিও ইনশাল্লাহ সামনেও নিয়ে আসবো, তোমরা সবাই আমার জন্য দোয়া করবা। আর কেউ যদি আমাদের কোর্সে এনরোল করতে চাও, কোর্স থাকবে ফিজিক্স আর ম্যাথের উপরে, তো সেক্ষেত্রে মাত্র 200 টাকায়, ঠিক আছে ভাইয়া? 200 টাকায় তুমি আমাদের কোর্সে এনরোল করতে পারবা। তো ওখানে কি দেবো, এইভাবে বেসিক ক্লিয়ার করার মাধ্যমে আমি কিন্তু যতগুলো ইউনিভার্সিটির কোয়েশ্চেন আছে মানে কোয়েশ্চেন ব্যাংকের সলভ দিয়ে দেবো খুব সুন্দরভাবে। ওইটা হবে ল্যাপটপের স্ক্রিনে, আমি খুব সুন্দরভাবে কোশ্চেনগুলোর সলভ করাবো। একদম যতগুলো কোশ্চেন আসছে ততগুলোই সলভ করবো। এখানে তো বোর্ডে লিখে সব সলভ করানো সম্ভব না, জাস্ট টপিকটা দেখালাম আর কি, তার আন্ডারে যে কোশ্চেনগুলো আছে টুকটাক তাই দেখালাম। কিন্তু যারা আমাদের কোর্সে এনরোল করবা তোমরা, ইনশাল্লাহ ফিজিক্স আর ম্যাথের দায়িত্ব আমার। তোমাকে কিভাবে চান্স পাওয়ানো লাগে ওটা আমি খুব ভালোভাবে জানি ভাইয়া, তুমি জানো না, কারণ তুমি তো মানে বিভিন্ন জনের কথা শুনে বিভিন্ন বড় বড় প্ল্যাটফর্মে ভর্তি হও, তোমার কেয়ারও কেউ করে না। তুমি যদি আমাদের কোর্সে এনরোল করো, আমি তোমাকে এইটা এনশিওর করতে পারবো ভাইয়া, তুমি যদি আমাকে রাত 3টায়ও নক করো, 3টায়ও কল করো, আমি তোমার কল রিসিভ করবো এবং তোমার সাথে আমার কথা হবে তোমার সমস্যাগুলো নিয়ে। ঠিক আছে? তুমি কি করবে না করবে, কি বই পড়বে। আর আমাদের কোর্সে ভর্তি হলে তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কিছু পিডিএফ দিয়ে দিব আমি। তারপরে দাগানো বইয়ের পিডিএফ, মেডিকেলের দাগানো বইয়ের পিডিএফ, এটা বায়োলজির ক্ষেত্রে, কেমিস্ট্রির ক্ষেত্রে, ফিজিক্সের ক্ষেত্রে, সব ক্ষেত্রে। ঠিক আছে? তো তোমরা আমার জন্য দোয়া করো, তোমাদের যাতে আরও অনেকগুলো ফ্রি ক্লাস আমি দিতে পারি। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।